আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আজকে হৃদয় ভাইয়ের সাথে তোমাদের উদ্ভিদ প্রজনন ক্লাসে। ওকে, তো সবাই একটু চলে আসি আমরা। আচ্ছা, আমি একটু মেনশন দিয়ে দিই, নাহলে আবার অনেকের মনে থাকে না আমাদের স্কেডিউলড টাইম। ওকে, সবাই আসুক। অনেক গরম, গরমে ক্লাস নেওয়া কষ্টের, ক্লাস করাও কষ্টের। তোমাদের তোমাদের হচ্ছে এই এই আর কিছুদিন, আর অল্প একটা ক্লাস, তারপরে আমাদের একটা রাউন্ড সিলেবাস কমপ্লিটেড হবে। তো আমরা তোমাদেরকে প্রি মেডিকেলের এই জায়গাটায় এরপর আমাদের কমপ্লিট হয়ে গেলে ডান, আমরা তারপরে তোমাদেরকে অফ রাখবো, মানে ফার্স্ট টাইমার যারা আছো তাদের জন্য অফ থাকবে। তোমরা এইচএসসির জন্য পড়বা, এইচএসসির জন্য ভালো করে পড়বা। সো এটাই। সবাই কোথায়? এই ফুল সিলেবাসটা আমরা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা স্টার্ট করি। হ্যাঁ, ওকে। যতজনই আসছে অলরেডি এসে গেছে, আমরা টাইম মতো ক্লাসটা শুরু করেছে। চলো। আচ্ছা, প্রজনন, উদ্ভিদ প্রজনন। প্রজনন মানে কি? উদ্ভিদ কিভাবে তার সংখ্যাটাকে বাড়াচ্ছে, উদ্ভিদ কিভাবে তার সংখ্যাটাকে বাড়াচ্ছে সেটাই হচ্ছে প্রজনন। আচ্ছা, তো এই প্রজননের মধ্যে আমরা যেটা বলি যে ধরো এই প্রজনন নিয়ে যেই কথাটায় যেই গবেষণা করা হয় বা প্রজনন নিয়ে যেখানে স্টাডি করা হয়, এই জায়গায় এই সাবজেক্টটাকে আমরা কি বলি? এই সাবজেক্টটাকে আমরা বলি প্ল্যান্ট এমব্রায়োলজি। কি বলা হয়? প্ল্যান্ট এমব্রায়োলজি। এমব্রায়ো মানে কি? ভ্রূণ, ভ্রূণ তত্ত্ববিদ্যা। তার মানে একটা ভ্রূণ কিভাবে তৈরি হলো, ও কিভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, এই সব কিছু হচ্ছে আমার প্ল্যান্ট এমব্রায়োলজির পার্ট। এখন দেখো, প্রজননের প্রকারভেদ যখন আমরা বলি, এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা যৌন আর একটা কি? অযৌন। তাহলে যৌন এবং অযৌন দুইটা ভাগে আমরা ভাগ করতেছি। আচ্ছা, ফাইন। এখন দেখো, এই জায়গায় আমরা যখন বলতেছি যে আবৃতবীজী উদ্ভিদ, একটু খেয়াল করো, আবৃতবীজী উদ্ভিদে যৌন প্রজনন, আমরা এই যৌন প্রজনন, আবৃতবীজী উদ্ভিদ মানে আমাদের আশেপাশে যত উদ্ভিদ আমরা দেখি সবই কি? আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ কি? এরা, তাই না? ওকে, দেখো তাহলে এই যে আবৃতবীজী উদ্ভিদের মেইন, দেখো একটা কথা বলছে তোমাদেরকে, যে লাইনটা ইম্পর্টেন্ট, যে ফুল হলো উদ্ভিদের বংশ বিস্তারের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ। বিটপ মানে কি?
মাটির উপরে যা কিছু আছে সেটাকে আমরা বিটপ বলি, শুট। আর মাটির নিচে রুট, মাটির উপরে শুট। এখন এর মধ্যে মেইন প্রজনন অঙ্গ কোনটা? ওর ফুল। ফুলের ভিতরে গর্ভাশয় থাকে, গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয়। সো ওই ডিম্বাণুর সাথে শুক্রাণু মিশে নিষেক হয়, তারপরে জাইগোট তৈরি হয়, এরকম। তো এখন এই কথাটাই বলছে যে ফুল হলো বংশ বিস্তারের জন্য বিশেষ রূপান্তরিত বিটপ। এখন আমাদের যে বলা হয় যে এই উদ্ভিদের যৌন প্রজননে, যে আবৃতবীজী উদ্ভিদ, ওর যৌন প্রজননটা কেমন বলতো? ওর যৌন প্রজননটা উওগ্যামাস। কেমন? উওগ্যামাস, রাইট? ওর এটা কেমন? ওর যৌন জননটা হচ্ছে উওগ্যামাস প্রকৃতির। উওগ্যামাস মানে কি? মানে শুক্রাণুটা সচল এবং একটু ছোট, ডিম্বাণুটা বড় এবং নিশ্চল। এই ধরনের জননকে আমরা বলি, এই ধরনের যৌন জননকে আমরা বলি উওগ্যামাস। কি বলা হয়? উওগ্যামাস, যেখানে শুক্রাণুটা সচল, ডিম্বাণুটা নিশ্চল। আচ্ছা, এটাকে আমরা বলি উওগ্যামাস। তাহলে আবৃতবীজী উদ্ভিদের যৌন জনন উওগ্যামাস ধরনের। এরপরে দেখো এখানে বলছে পরিণত পরাগধানী অনেকটা চার কোণা বিশিষ্ট। এই যে পরাগধানী, পরাগধানী এখন আমাদের মেইন পড়া হচ্ছে। এখন আমরা দেখব ওর পুং জনন, পুরুষ জননের অংশটা। পুরুষ জননের অংশটার মধ্যে আমরা দেখব যে পরাগরেণুর পরিস্ফুটন এইটা কিভাবে হচ্ছে। তো তুমি এখানে দেখো ভাইয়া, পরিণত পরাগধানী অনেকটা চার কোণা বিশিষ্ট হয়। প্রতি কোণে ভেতরের দিকে কিছু কোষ থাকে, আকারে বড় হয়, একটা কোষ আকারে বড় হয়, এটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। এটাকে কি বলা হবে বলতো? আর্কিস্পোরিয়াল কোষ, রাইট? দেখো কি বলবে এটাকে? আর্কিস্পোরিয়াল কোষ। আচ্ছা, এই আর্কিস্পোরিয়াল কোষটা এরপরে বিভাজিত হয়, বিভাজিত হয়ে দেয়াল কোষ, প্রাথমিক জনন কোষ হয়। দুইটা ভাগে ভাগ হচ্ছে, ওকে ফাইন। এরপর আমাদের বলতেছে কি দেয়াল কোষ হতে পরে 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠিত হয়। দেয়াল কোষটা থেকে 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠিত হয়। প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরের নাম হলো ট্যাপেটাম। কি নাম? ট্যাপেটাম। প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? ট্যাপেটাম। তো আমি এবার তোমাদেরকে একটু এটা দেখাই, ব্যাপারটা কি। দেখো নরমালি কি হয়, আগে আর্কিস্পোরিয়াল কোষ নামে একটা বড় কোষ থাকে, এটা থেকে শুরু। হ্যাঁ, মানে পরাগধানী, ধরো এটা হচ্ছে পরাগধানী, পরাগধানীর ভিতরে, ধানীর ভিতরে পরাগ রেণু তৈরি হবে। ওকে, এখান থেকে। তো এই পরাগধানীর ভিতরে আমার আর্কিস্পোরিয়াল নামক একটা কোষ হয়। আর্কিস্পোরিয়াল কোষ। কি বলছি? আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষটা তারপরে কিসে পরিণত হয় বলতো? মানে এটা থেকে ভাগ হয়ে কি হয়? এটা থেকে ভাগ হয়ে আমার দুইটা কোষে পরিণত হয়। একটা হচ্ছে দেয়াল কোষ, দেয়াল কোষ, আরেকটা হচ্ছে প্রাথমিক জনন কোষ, মানে যেটা থেকে পরবর্তীতে পরাগরেণু তৈরি হবে। প্রাথমিক জনন কোষ, ঠিক আছে? দেয়াল কোষ এবং প্রাথমিক জনন। এই দেয়াল কোষটা কি? পরিধির দিকে পরিধিটা তৈরি করবে, মানে এই যে বাইরের প্রাচীর তৈরি করবে। দেয়াল কোষ থেকে কি হবে? বাইরের প্রাচীর তৈরি হবে, প্রাচীর। এখন এই প্রাচীর কয় স্তর? 3 থেকে 5 স্তর। প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? ভেতরের স্তরের নাম আমাকে বলছে, ভেতরের স্তরটা কি? এটাকে বলছে ট্যাপেটাম। কি বলা হয়? ট্যাপেটাম। এটা কি বলতেছে? ট্যাপেটাম। ওকে ফাইন, সবাই দেখো বুঝা গেল কিনা? তাহলে আমরা এই পয়েন্টে এসে আমরা কি বললাম যে দেখো আর্কিস্পোরিয়াল কোষ, এই আর্কিস্পোরিয়াল কোষটা দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষে ভাগ হয়। দেয়াল কোষটা প্রাচীর তৈরি করে, ওই প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরটার নাম হচ্ছে ট্যাপেটাম। প্রাথমিক জনন কোষটা এরপরে আস্তে আস্তে কি হবে? সে পরাগরেণুতে পরিণত হবে। আমরা এটাই দেখবো। দেখো এবার আসো, এই যে এখানে তোমার ছকটা দেওয়া আছে। প্রাথমিক জনন কোষ দেখো পরাগ মাতৃকোষে হচ্ছে। তারপরে পরাগ মাতৃকোষ মানে কি? সেখানে কি বলো? পরাগ মাতৃকোষ মানে কি? এটা ডিপ্লয়েড না? যে কোনো মাতৃকোষ মানেই সেটা ডিপ্লয়েড, এর মাথায় রাখবা। তো তারপরে মায়োসিস বিভাজন হয়ে কি হয়? একটা মায়োসিসে আমরা জানি 4টা কোষ তৈরি হবে, তাহলে 4টা পরাগ রেণু তৈরি হলো। তাহলে পরাগ রেণুর উৎপত্তিটা বুঝতে পারছো? আর্কিস্পোরিয়াল কোষ থেকে এইভাবে করে করে এটা আসবে। তাহলে পরাগ রেণু কয়টা? 4টা পরাগ রেণু তৈরি হবে।
ফাইন, আমার পরাগরেণু তৈরি হয়ে গেল। এখন আসো, এই যে পরাগরেণুর এই জায়গায় দেখো, এইখানে এই কথাগুলাই তোমাদেরকে লেখা আছে যে কি বলছে, পরাগরেণু তৈরি হবে পরাগ মাতৃকোষ থেকে। এখন এই যে ট্যাপেটাম স্তরটা পড়াইছি না একটু আগে, যে ওই যে পরিধির দিকে প্রাচীর তৈরি হচ্ছে, মনে করো একটা পরাগরেণুর প্রাচীর এভাবে তৈরি হচ্ছে, দেয়াল কোষ দিয়ে প্রাচীর তৈরি হচ্ছে। এখন এই যে প্রাচীরটা, এই প্রাচীরে কি হয়, সবচেয়ে ভেতরে ট্যাপেটাম থাকে। ট্যাপেটামের কাজ কি, এটা তোমাকে আসতে পারে। ট্যাপেটামের কাজ হচ্ছে ভাইয়া, ও যে ভিতরে পরাগ রেণু, এই রেণুটাকে পুষ্টি দেওয়া। তাহলে দেখো, ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগ রেণুর পুষ্টি দেয়। ওর কি কাজ করে, পুষ্টি দেওয়ার কাজটা করে। ওকে, আচ্ছা গেল এটা। এখন এই যে পরাগরেণু, এটা অনেক সময় বলা হয় যে এরা একটা 4টা পরাগরেণু একসাথে থাকতে পারে, মানে একসাথে হয়ে ওরা এরকম, ধরো এই যে 4টা পরাগরেণু এইভাবে থাকতে পারে। এই যে 4টা পরাগরেণু একসাথে থাকা, এটাকে বলা হয় পোলেন টেট্রাড। কি বলা হয় এটাকে, পোলেন টেট্রাড। টেট্রাড মানে 4টা একসাথে পোলেন টেট্রাড। ঠিক আছে, পোলেন টেট্রাড। আচ্ছা ফাইন, এখন আসো, তারপরে আমরা এখান থেকে কি বলছেন যে অর্কিডিয়াসিয়া, অ্যাসেলাপিডিয়াসিয়া এইসব গোত্রের যে উদ্ভিদের পরাগরেণু পৃথক না হয়ে একসাথে থাকে। নরমালি পরাগরেণু আলাদা আলাদাও থাকতে পারে, কিন্তু এই যে দুইটা অর্কি অ্যাসেলাপিয়া, এটা মনে রাখবো। অর্কি অ্যাসেলাপি মানে পুরাটা মনে রাখতে গেলে অনেক সময় তোমার কষ্ট লাগতে পারে। অর্কি অ্যাসেলাপি এদের ক্ষেত্রে পৃথক না হয়ে পরাগরেণু একসাথে থাকতে পারে। দেখা গেল সবগুলো পরাগরেণু একসাথে। এই যে একসাথে পরাগরেণুর এই গঠনটাকে আমরা কি বলি, পলিনিয়াম। পলি মানে কি, মনে করো পলি মানে কি অনেক, তাহলে অনেকগুলা পরাগরেণু একসাথে থাকবে, একটা মানে ধরো কলোনির মতো হয়ে থাকবে এরা একসাথে, এটাকে বলে পলিনিয়াম। কি বলবো, পলিনিয়াম। এই প্রশ্নটাও তোমাদেরকে আসতে পারে যে এটা কি, পলিনিয়াম বলে এটাকে। এই গঠনটাকে আমরা কি বলবো, পলিনিয়াম বলবো। আচ্ছা এখন আসো, পরাগরেণুর গঠনে আমাকে কি বলছে। আমার একটা পরাগরেণুর গঠন থেকে দেখো, এই জায়গায় বলছে প্রথমেই যে প্রতিটি পরাগরেণুর 2টি ত্বক থাকে। বাইরের ত্বকটি কিউটিন যুক্ত, পুরু ও শক্ত। হ্যাঁ, বাইরের ত্বকটা, তার মানে এটা দেখো, এই যে বাইরের ত্বকটা, ধরো এই যে বাইরের ত্বক, এটা কি পুরু, মোটা হবে। কেমন হবে, এটা একটু পুরু ও শক্ত হবে। এটি বহিত্বক বা এক্সাইন নামে পরিচিত। তাহলে এই যে বাইরের ত্বকটা, এটাকে কি বলি আমরা, এক্সাইন। কি বলবো, এক্সাইন। ওকে ফাইন। আর ভিতরের যে আবরণটা, এটাকে আমরা বলি ইনটাইন। তাহলে এই যে দেখো, একটা পরাগরেণুর বাইরের লেয়ারটাকে, স্তরটাকে এক্সাইন, আর ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা বলি ইনটাইন। এক্সাইন, ইনটাইন হলো। এখন এখানে আর কি তথ্য, এখানে কিন্তু অনেক তথ্য আছে, এগুলো জানা লাগবে। বলছে এই যে এক্সাইনে অনেক উপাদান থাকে, এর মধ্যে প্রধান উপাদানটা কোনটা বলতো, ওর প্রধান উপাদান হচ্ছে স্পোরোপোলেনিন। ওর প্রধান উপাদানটা কি বলো, স্পোরোপোলেনিন। এটা তোমাকে আসতে পারে যে এক্সাইনের প্রধান উপাদানটা কি। এবং বলছে দেখো এইখানে কি থাকে, এটি এক্সাইনে বিভিন্নভাবে অর্নামেন্টেড থাকে, বিভিন্ন রাসায়নিক উপাদান। আর এই জায়গাটা একটা বলছে এটা কিউটিন যুক্ত, একটু পুরু হবে, কিউটিন থাকবে। তো এটাও মাথায় রাখতে হবে যে এই জায়গায় কিউটিন থাকে। কিউটিন, কিউটিন যেখানে থাকে সেটাই কি একটু মোটা হয়, একটু পুরু হবে, এটা মাথায় রাখবে সবসময়। যেখানে কিউটিন আছে এগুলা একটু মোটা হবে, কিউটিন, কিউটিকল এগুলো থাকলে একটু মোটা হবে। গেল। আর সেলুলোজ থাকলে পাতলা। কিউটিন, কিউটিকল এগুলো হচ্ছে মোটা হবে, সেলুলোজ থাকলে একটু পাতলা হবে। আচ্ছা, তো এবার দেখি আমরা ইনটাইনের কথা বলছে। ইনটাইন বেশ পাতলা, এবং দেখো এই যে দেখো ভাইয়ের কথাটা মাত্র বললাম, দেখো এখানে সেলুলোজ নির্মিত, দেখছো? মানে ইনটাইন কি দিয়ে তৈরি, সেলুলোজ। তো আমি কি বলেছি, সেলুলোজ দিয়ে যা তৈরি হবে সেগুলো সবই পাতলা হবে, তাহলে এটা পাতলা, মাথায় থাকবে। তাহলে এক্সাইন বাইরের আবরণটা সবসময় একটু মোটা হওয়া উচিত আত্মরক্ষার জন্য বিভিন্ন কিছু থেকে, তাই না? ওকে ফাইন। তার ভিতরেরটা একটু পাতলা হবে, এটাকে আমরা বলি ইনটাইন। এটাকে কি, ইনটাইন। এখন দেখো বলছে এক্সাইন স্থানে স্থানে অত্যন্ত পাতলা থাকে এবং পাতলা ছিদ্রের ন্যায় অংশকে জনন ছিদ্র বা জার্ম পোর বলে। এখন দেখো একটা পরাগরেণুর, ধরো এটা একটা পরাগরেণুর, এইখানে আমি যদি বলি ধরো এটা একটা পরাগরেণু এভাবে আছে, এই পরাগরেণুর একটা জায়গায় একটু পাতলা এবং এই জায়গাটা একটা ছিদ্রর মতো তৈরি হবে, পাতলা হয়ে এই জায়গাটা একটা পরাগরেণুর একটা জায়গায় ছিদ্র তৈরি হয়, এটাকে বলে জনন ছিদ্র।
কি বলে জনন ছিদ্র, এই দিক দিয়ে তোমার শুক্রাণুর ইয়েটা বের হবে। তো এই যে জনন ছিদ্র এটাকে বলে কি জার্ম পোর, কি বলে এটাকে জার্ম পোরও বলা হয়। জনন ছিদ্র বাংলায়, ইংরেজিতে কি বলে জার্ম পোর। হ্যাঁ, তাহলে একটা পরাগরেণুর যে ছিদ্রটা থাকবে ওটাকে কি বলে জার্ম পোর, জনন ছিদ্র, কারণ ওই দিক দিয়ে শুক্রাণুর জন্য যা যা লাগে সেগুলো বের হয়, শুক্রাণুর জন্য যা যা লাগে তা বের হয়। ঠিক আছে, হ্যাঁ। ওকে, আচ্ছা এবার আসো এই জায়গায়, আমরা মাত্র বললাম জার্মপোরের কথা। একটা পরাগরেণুতে আমার সাধারণত 20টা পর্যন্ত জার্মপোর থাকে, তার মানে ওই যে ছিদ্রগুলাতে থাকে কয়টা থাকতে পারে, 20টা পর্যন্ত থাকতে পারে, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন গেল হচ্ছে যে পরাগরেণু হলো, এই পরাগরেণু থেকে আমার পুং গ্যামেটোফাইট তৈরি হবে। পরাগরেণুটা তো হইলো ওই যে ফুলের উপরের দিকে এই জায়গায় পরাগরেণু হইলো, এই পরাগরেণুটা থেকে আস্তে আস্তে এবার কি হবে, সেখানের ভিতরে শুক্রাণু তৈরি হইতে হবে। এই যে পরাগরেণুটা থেকে শুক্রাণু তৈরি হবার এই পদ্ধতিটা, এটাকে আমরা বলি, ওই শুক্রাণু যখন তৈরি হবে ওইটা, ওই স্টেজটাকে আমরা বলি পুং গ্যামেটোফাইট। তাহলে পরাগরেণু থেকে কি হবে, পুং গ্যামেটোফাইট। এই পুং গ্যামেটোফাইটের ভিতরে আমার শুক্রাণু তৈরি হবে। এখন আসো এই পুং গ্যামেটোফাইটে কি বলছে, বলছে দেখো পরাগরেণু হলো পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। স্বাভাবিক, আমি বলছি পরাগরেণু থেকেই এটা তৈরি হবে। সো পরাগরেণু থেকে আমি এই জায়গায় ছবির মধ্যে বুঝাই, দেখো এই যে একটা ছিদ্র দেখছো, ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে তোমার এই যে ইনটাইন, ওর ভিতরের যে আবরণটা রেণুর ইনটাইন, এই যে দেখো ইনটাইনের এই যে এটা ভিতরের আবরণটা ইনটাইন, এই ইনটাইনটা এরকম লম্বা হয়ে বের হচ্ছে, লম্বা হয়ে বের হবে। এইটাকে আমরা বলি পোলেন টিউব বা পরাগ নালিকা। কি বলে, পোলেন টিউব, পোলেন গ্রেইন, মানে পরাগরেণু ইংরেজি কি পোলেন, পোলেন গ্রেইন। তো পোলেন গ্রেইন থেকে এখান থেকে একটা নালীর মতো বের হচ্ছে, যে ভিতরের যে আবরণ ইনটাইন, ও কি করতেছে এই জনন ছিদ্র দিয়ে এরকম একটা নালীর মতো বের করে, এই যে দেখো এরকম একটা নালীর মতো বের করতেছে, এটাকে বলে পোলেন টিউব। কি বলে, পোলেন টিউব। আচ্ছা, এখন এই যে তৈরি হলো, এখন এর মাঝে কি হয়, এই যে পরাগরেণুর ভিতরে থাকা যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা ধরো দুইটা ভাগে ভাগ হয়। এখন কি হয়েছে, অসম ভাগ হয়েছে। অসম মানে একটা বড় আর একটা ছোট, একটা বড় আর একটা ছোট, মানে এই পরাগরেণুর ভিতরে থাকা নিউক্লিয়াস, এই যে ধরো এইখানে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা কি হয়, দুইটা ভাগ হয়, একটা বড় একটা ছোট। দেখছো এই যে এটা ছোট এটা বড়, দেখতে পারতেছো এই ছবিতে, যেটা ছোট সেটাকে বলি আমরা জনন, কি জনন নিউক্লিয়াস। আর এই যে যেটা এইখানে বড় আকারের, এটাকে বলি আমরা নালিকা নিউক্লিয়াস, মানে টিউব নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। তাহলে দুইটা, একটা নালিকা নিউক্লিয়াস একটা জনন নিউক্লিয়াস তৈরি হলো ওর ভিতরেই। এই যে জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস এর মধ্যে এই জনন নিউক্লিয়াসটা কি বলছি, এই জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে সে কি তৈরি করবে, শুক্রাণু তৈরি করবে। জনন নিউক্লিয়াস বিভাজিত হয়ে কি তৈরি করবে বলো, শুক্রাণু। আচ্ছা বলো তো, তোমরা এই গেস চিন্তা করো, এই জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস এরা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? তোমাকে প্রশ্ন করলাম জনন নিউক্লিয়াস কেমন, হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, তুমি কি বলবা বলো? বলো জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস এরা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? দেখি, গুড, হ্যাপ্লয়েড, ভেরি গুড।
ওকে, আচ্ছা গুড, তাহলে তোমরা জানো মানে এই যে পারো, কারণ পরাগরেণুই তুই হ্যাপ্লয়েড। পরাগরেণুটা কি ছিল? হ্যাপ্লয়েড। তাহলে ওখান থেকে এগুলো তৈরি হবে, এরাও হ্যাপ্লয়েড। জনন কোষ বিভাজিত হয়ে, জনন নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু হবে, সেটাও কি? হ্যাপ্লয়েড। রাইট, ওকে ফাইন, এটা গেল। তো এইখানে আমার দুইটা শুক্রাণু কিন্তু তৈরি হয়ে গেছে। তুমি বলতে পারো নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াসের কিছু হয় না, ও ওর মতোই থাকে। এই যে দেখো নালিকা নিউক্লিয়াস ওর মতো আছে, কিন্তু জনন নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু তৈরি করে, হয়ে গেছে। তাহলে আমার শুক্রাণু পর্যন্ত তৈরি হয়ে গেল, এটাই হচ্ছে পুং গ্যামেটোফাইট। এটাই কি? পুং গ্যামেটো। এই যে এখানে কথাগুলো বলছে যে জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, তারপরে হচ্ছে যে তোমার এটা থেকে শুক্রাণু তৈরি হয়, এগুলা। এখন এই যে এই দ্বিনিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু বের হয়ে পরাগায়ন হয়, মানে একটা ফুল থেকে আরেকটা ফুলে যাবে, পরাগায়ন হবে, মানে একটা থেকে ওই স্ত্রী ডিম্বাণুর দিকে যাইতে থাকবে, তাই না? পরাগায়ন হবে। তো এইটাই বলছে, পরাগায়নের মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, অর্থাৎ ইনটাইন বৃদ্ধি পেয়ে জার্ম পোর দিয়ে নালিকার আকারে বাড়তে থাকে। এই নালিকাকে পোলেন টিউব, ওই যে পোলেন টিউব যেটা বললাম, ওই পোলেন টিউবটা বাড়তে বাড়তে কোথায় যাবে? এটা গর্ভাশয়ের গর্ভমুণ্ড দিয়ে ঢুকবে। আমি একটু তোমাদের দেখাই, এইখানে গর্ভমুণ্ড বুঝছো কোনটা? ধরো এটা হচ্ছে গর্ভাশয়, এই গর্ভাশয়ের এদিক থেকে এরকম, হ্যাঁ, এটা গর্ভাশয়। এই উপরের এই অংশটাকে আমরা বলি গর্ভমুণ্ড। কি বলা হয়? গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ড দিয়ে তোমার হচ্ছে এরকম নালিকাটা ঢুকে। এই যে এভাবে ধরো নালিকাটা এই গর্ভমুণ্ড দিয়ে কোথায় ঢুকবে? এইখানে ডিম্বক রন্ধ্রে প্রবেশ করবে। ঠিক আছে, এই দিক দিয়ে ঢুকবে, কারণ এইখান দিয়ে পরাগ নালিকার ভিতরে কি আছে? এর ভিতরে কি আছে? দুইটা শুক্রাণু আছে। ভিতরে কি আছে বলো? দুইটা শুক্রাণু আছে, এটাই। হুম, আচ্ছা, তো এটা গেল। এখন আশা করি এটা নিয়ে প্যারা হবে না, এটা হয়ে গেছে। এখন আমরা ডিম্বকের ব্যাপার দেখব। দেখি ডিম্বকটা কই? ডিম্বকের এগুলো, আচ্ছা এটা তো হয়ে গেছে, এখানে আর তেমন কিছু জানার নাই। ওকে, আচ্ছা দেখো, ডিম্বক, ডিম্বক তৈরি হয় কোথা থেকে? অমরা নামক টিস্যু থেকে। ডিম্বক তৈরি হয় কোন টিস্যু থেকে? তোমাকে প্রশ্ন, বলবা অমরা, এটা একটা টিস্যু, এটা থেকে ডিম্বক তৈরি হয়। ওই ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয়, রাইট? আচ্ছা, তো আমরা এখানে একটু দেখি কি বলছে, যে দেখো ডিম্বকের টিস্যুকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, চারপাশের আবরণ টিস্যু এবং মাঝে নিউসেলাস টিস্যু। ওকে, মাঝের দিকে একটা টিস্যু থাকে নিউসেলাস টিস্যু। আচ্ছা, এখানে একটা ছিদ্র থাকে, এটাকে বলে মাইক্রোপাইল। তাহলে দেখো ওইখানে আমরা পরাগরেণুর ছিদ্রকে কি বলতেছিলাম? জার্মপোর। আর এইখানে ডিম্বকের ছিদ্রটাকে কি বলবো? মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। রন্ধ্র মানে কি? ছিদ্র, ডিম্বক রন্ধ্র। অথবা ইংরেজিতে আমরা বললে মাইক্রোপাইল। কি বলা হয়? মাইক্রোপাইল। আচ্ছা ফাইন। এখন দেখো এই পয়েন্টে এসে আর্কিস্পোরিয়াল কোষ, এটা বিভাজিত হয়ে দেয়াল কোষ, প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষ স্ত্রী মাতৃকোষ, স্ত্রী মাতৃকোষটা তারপরে তোমার এইখানে কি হচ্ছে? সে হ্যাপ্লয়েড হয়ে মায়োসিস বিভাজনের মাধ্যমে স্ত্রী রেণু তৈরি হচ্ছে। তো আমি আবার ওই যে মোটামুটি আগের মতোই ব্যাপারটা, যে কি হয়েছে, আমার আর্কিস্পোরিয়াল কোষ ছিল, এই আর্কিস্পোরিয়াল কোষ, দেয়াল কোষ আর প্রাথমিক জনন কোষ। এই প্রাথমিক জনন কোষ থেকে কি হয়েছে ডিম্বকের ভিতরে? খেয়াল করো, প্রাথমিক জনন কোষ, এই প্রাথমিক জনন কোষটা মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষে পরিণত, স্ত্রী মাতৃকোষে পরিণত হইল। আচ্ছা ভালো। এখন স্ত্রী মাতৃকোষ কেমন? ডিপ্লয়েড না? ডিপ্লয়েড। আচ্ছা ডিপ্লয়েড। এখন ডিপ্লয়েড হয়ে ও আলটিমেটলি স্ত্রী রেণু তৈরি করবে মায়োসিস বিভাজন। তাহলে এখানে কি হবে? মাতৃকোষে সবসময় কি হয়? মায়োসিস বিভাজন হবে। তো মায়োসিস বিভাজন হয়ে কি হবে? স্ত্রী রেণু তৈরি হবে, রাইট? স্ত্রী রেণু। এখন এই মায়োসিস বিভাজনে, একবার মায়োসিস বিভাজনে কয়টা তৈরি হয়?
তার মানে তোমার কথা অনুযায়ী 4টা স্ত্রী রেণু তৈরি হওয়ার কথা, কিন্তু ভাইয়া এই 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে যায়। কার্যকর কয়টা থেকে? একটি কার্যকর। সাধারণত আমরা সাধারণ হিসাবটা বলতেছি, একটি কি থাকে? কার্যকর থাকে। কার্যকর থাকে, স্ত্রী রেণু কার্যকর হয় সাধারণত, এক্সেপশনাল ব্যাপার আলাদা। তো এই যে একটা স্ত্রী রেণু কার্যকর হয়, এই একটা স্ত্রী রেণুর ভিতর থেকে, মানে একটা ডিম্বকের ভিতরে একটা স্ত্রী রেণু এরকম করে তৈরি হলো, এই একটা স্ত্রী রেণু থেকে আমার ডিম্বক তৈরি হবে, মানে সরি, একটা স্ত্রী রেণু থেকে আমার ডিম্বাণু তৈরি হবে। কিভাবে হবে আমরা দেখব। ওকে, হ্যাঁ, আসো এখন একটা স্ত্রী রেণু থেকে আমাদের দেখতে হবে যে কিভাবে। আগে এটা বুঝায় নেই তোমাদের। দেখো, এটা হচ্ছে একটা, ধরো স্ত্রী রেণু, হ্যাঁ, এটা হচ্ছে একটা স্ত্রী রেণু। একটু খেয়াল করো সবাই, একটা স্ত্রী রেণু। এই স্ত্রী রেণুর এইখানে দেখো ওর বিভাজন হলো ধরো এরকম, ওর একটা থেকে 2টা হলো, ওর ভিতরে নিউক্লিয়াসটা কয়টা হলো? থেকে 2টা হয়েছে। এবার সে আস্তে আস্তে আবার কি হলো, এটা এটা এখান থেকে এই 2টা থেকে আরো 4টা হইলো, রাইট? মাইটোসিস বিভাজন হচ্ছে, 4টা হয়েছে। এই 4টা থেকে এরা আবার দুই আবার মাইটোসিস হলো, তাহলে কি হবে? হবে না? আমরা দেখি, ধরো এখানে 8টা, এই 8টা থেকে কি হয় দেখো, এই 8টা থেকে 3টা আমার এইদিকে, 3টা এইদিকে। এখন দুই পাশ থেকে একটা একটা মাঝখানে চলে আসবে, দুই পাশ থেকে একটা মাঝখানে চলে আসবে। ওকে, এইবার এখন এইখানে দেখো একটা, এদের মধ্যে একটা আকার একটু বড় হয়, এটাই হচ্ছে সেই ডিম্বাণুটা। এখান থেকে একটা মাঝের ডিম্বাণু হয়, তো ধরে নিলাম এটা ডিম্বাণু। এই পাশে ডিম্বাণুটা কোন দিকে হবে? যেই পাশে ডিম্বকের ছিদ্র, ওই যে ডিম্বকটার ভিতরেই তো এগুলো ঘটতেছে। এই জিনিসটা কোথায় ঘটতেছে? ডিম্বকের ভিতরে। তো ডিম্বকের ভিতরে যখন ঘটতেছে, তাহলে ডিম্বকের ছিদ্রটা যেদিকে, সেই দিকেই ডিম্বাণুটা তৈরি হয় সাধারণত। ওকে, তাহলে এই জায়গায় ধরে নিলাম এই দিক দিয়ে ডিম্বক ছিদ্রটা, তাহলে ডিম্বাণুটা এই দিকে আসে, তাহলে এইদিকে ডিম্বাণু। কেন বলতো? সো দ্যাট ওই যে শুক্রাণু, একটু আগে আমরা দেখলাম না পরাগ নালী, ওই যে পোলেন টিউব, একটা টিউব দিয়ে শুক্রাণুটা ঢুকবে, ডিম্বক ছিদ্র দিয়ে ঢুকবে, ডিম্বকের ছিদ্র দিয়ে ঢুকেই ও কাকে নিষেধ করবে? ডিম্বাণুকে নিষেধ করবে। তাহলে ওর জন্য ইজি না? এখন ধরো এমন হইলো ওই যে শুক্রাণুটা ঢুকলো, কিন্তু ডিম্বাণু যদি এনে থাকে, মানে এটা নিষেধ করতে অনেক দূর যাইতে হবে না? সো ব্যাপারটা ইজি করা যায় কিভাবে? যে আমার ডিম্বাণুটা এই দিকেই থাকবে, তাহলে শুক্রাণুটা যখন এখানে ধরো এই ছিদ্রটা দিয়ে যখন ঢুকবে, ডিম্বকের ছিদ্র দিয়ে ঢুকবে, ঢুকেই ও ডিম্বাণুকে নিষেধ করতে পারবে। এটা সুবিধা। তো এই আর কি ঘটনা। আচ্ছা, যাই হোক, তো এখন মনে করো এখানে ডিম্বাণু। আচ্ছা, ভালো, তাহলে ডিম্বাণুর দুই পাশে যে 2টা কোষ আছে, এরা কি? এদেরকে কি বলে? এদেরকে বলে, এগুলো শিখে নাও, এগুলা আগেও শিখার কথা এইচএসসি তে, তাও আরেকবার শিখাই দেই। এদেরকে বলে সহকারী কোষ। সহজ কেন? কারণ ভাইরা ডিম্বাণুর পাশে থাকে অ্যাসিস্ট্যান্ট, তাহলে সহকারী কোষ। এখন ওর বিপরীতে এই যে 3টা কোষ, এদেরকে কি বলে? এদেরকে বলা হয় প্রতিপাদ কোষ। কি বলা হয়? দেখো, প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। আর মাঝের এটাকে কি বলে? বলো, মাঝের এটা কি বলে? মাঝের এটাকে কি বলে? এটাকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। কি বলা হয়? গৌণ নিউক্লিয়াস। ওকে, দ্যাটস দ্য থিং। দেখো, দেখো, ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসগুলো একটু আইডিয়া রাখবো, এগুলো আমাদের জন্য মানে আসে, বুঝে রাখলে, বেসিকটা ক্লিয়ার থাকলে আর একটু ইজি হয়।
তাহলে এই যে তুমি যেই থলিটার ভিতরে এই যে এত কিছু, এই যে প্রতিপাদক ও সহকারী, ডিম্বাণু, গৌণ নিউক্লিয়াস, এই যে এই থলিটার ভিতরে হইলো না, একটা থলির ভিতরেই তো দেখো আস্তে আস্তে কিন্তু এই থলিটা তৈরি হয়েছে একটা স্ত্রী রেণু থেকে। এটা ছিল কি একটা স্ত্রী রেণু, ওই একটা স্ত্রী রেণু থেকে আমার এতটুকু পর্যন্ত আসছে। আচ্ছা, তো এই যে একটা থলির ভিতরে এই এত কিছু জিনিস তৈরি হলো, এই থলিটাকে কি বলে? এটাকে বলে ভ্রূণ থলি। কি বলে এটাকে? বলো, ভ্রূণ থলি। ঠিক আছে, এটাই বলছে। ফাইন। সো আমার আরেকটা পয়েন্ট হয়ে গেল। এবার আসি আমরা, দেখো এবার দেখো এখানে কি বলছে, ডিম্বকের গঠন নিয়ে আমাদের প্রশ্ন। ডিম্বকের গঠন। আচ্ছা, তো ডিম্বকের গঠনে যখন আমরা বলতেছি, ডিম্বকের গঠনে কি দেখো, একটা ডিম্বকের গঠন, এটা এটা একটা ডিম্বকের গঠন, রাইট? এটা একটা ডিম্বকের গঠন। এই ডিম্বকের গঠনে কি আছে? ডিম্বক নারী আছে। এই যে ডিম্বকের কি আছে এখানে দেখো, একটা বোটার মতো যে অংশটা থেকে, এটাকে বলে কি? ডিম্বক নারী। কি বলে? ডিম্বক নারী। আচ্ছা, এই বোটাটা যেই অংশের সাথে যুক্ত, ধরো এরকম, এটা হচ্ছে ডিম্বক নারী, এটা ডিম্বক, এটা ডিম্বক, এটা ডিম্বক নারী, বোটাটা। তো এই ডিম্বক নারীটা এই ডিম্বকের যেই জায়গায় যুক্ত, ধরো এই জায়গাটা এইভাবে যুক্ত আছে, এখানে এখানে এসে এটা যুক্ত, এই যে অংশটা, এটাকে বলা হয় ডিম্বক নাভি। তাহলে নারী, ডিম্বক নারী, নারী যেখানে যুক্ত হয় সেটাকে বলে ডিম্বক নাভি। আচ্ছা, তো আমরা ডিম্বক, এগুলো পার্টগুলোর নামগুলো জানলে হবে। যে দেখো, ডিম্বক নাভি, ডিম্বক নাভি। নিউসেলাস কি? এই যে ডিম্বকের ভিতরে এই যে টিস্যুগুলো দেখতেছো না, এগুলো এগুলো যে এখানে এই যে দেখো ঘর ঘর খোপ 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 করা, এগুলোকে বলা হয় নিউসেলাস টিস্যু। নিউসেলাস টিস্যু। এখন এর ভিতরেই ওই যে আমার দেখো, এটা কি দেখছো? মনে পড়ছে? এটা কি? ভ্রূণথলি। এটা কি? ভ্রূণথলি। হলো, ফাইন। তাহলে আমার এখানে দেখো নিউসেলাস গেল, ডিম্বক ত্বক, ডিম্বক ত্বকের ব্যাপার আমরা বললাম। ডিম্বক ত্বক কি? এই যে চারপাশে এই যে ত্বক, এই যে চারপাশে এই যে ত্বক, দ্বিস্তরী একটা ত্বক দেখছো, এই যে চারপাশে এইটা, এই দিক থেকে যে ত্বক পুরাটাকে ঘিরে রাখছে, এটাকে বলে ডিম্বক ত্বক। দ্যাটস ইট, হয়ে গেল। ডিম্বক রন্ধ্র, ছিদ্র, এই যে দেখো একটা ছিদ্র আছে না এখানে, ছিদ্র, এটা কি কি বলে? ডিম্বক রন্ধ্র। ইজি। তোমাদের নামগুলা জানা লাগবে, তোমাদের গঠন মেডিকেলে আসে না, হ্যাঁ, গঠনগুলা মেডিকেলে আসে না। আচ্ছা, ডিম্বক মূল। এবার আসো, ডিম্বক মূল কোনটা? এই যে এটা হচ্ছে ডিম্বক মূল, এই জায়গাটা থেকে ডিম্বক ত্বক সৃষ্টি হয়। এই যে সংজ্ঞাটা একটু দেখে যাও, হ্যাঁ, ডিম্বক মূল, ডিম্বকের গোড়ার অংশ যেখান থেকে ত্বকের সূচনা হয়। তার মানে এই যে এটা, এই যে মূল, এটা হচ্ছে ডিম্বক মূল, মানে এইখান থেকে ডিম্বকের যে চারপাশের ত্বক, এটা তৈরি হয়েছে। তো এটা কি বলে? ডিম্বক মূল। অথবা আরেকটা নাম কি? ক্যালাজা। ইংরেজি নামটা একটু খেয়াল রাখো, ক্যালাজা বলা হয়। কি বলা হয়? ক্যালাজা। ঠিক আছে, কারণ একটু পরে এটা লাগবে। ডিম্বক মূল ভালো করে মাথায় রাখবা। ডিম্বক মূল কোনটা? এই যে অংশটা যেখান থেকে ওর বাকি যে চারপাশের ত্বক, আবরণ, সেটা তৈরি হয়। ভ্রূণথলি তো বললামই, ভ্রূণথলি, এই যে এটা ভ্রূণথলি, এই যে এটা ভ্রূণথলি, ভ্রূণথলির ভিতরে দেখা এটা ডিম্বাণু, এটা দেখছো, এটা ডিম্বাণু, রাইট? এটা ডিম্বাণু। হয়েছে? বলো, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? ভাই, অনেকখানি বলে ফেললাম। বলো। বলো বলো, ক্লিয়ার?
সব বুঝছো, দেখছো ফুল ফুল সিলেবাসের চ্যাপ্টারও তুমি যদি একটু ভালোভাবে পড়ো হয়ে যায়, একটু ভালোভাবে পড়লে হয়ে যায়, তাই না? ওকে, এবার আসি আমরা এদিকে। দেখো আমাদের কি বলছে, এই যে ডিম্বাণু, ডিম্বাণু সহ সহকারী কোষ, এদেরকে একসাথে কি বলে জানো? এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। মানে একটু আগে আমরা দেখলাম না, ডিম্বাণু, তার চারপাশে দুইটা সহকারী কোষ, তার দুই পাশে দুইটা সহকারী কোষ, এই তিনটাকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র, এগ অ্যাপারেটাস। ওকে, এটা তো আমরা হয়ে গেল। প্রতিপাদ কোষ বলছি, গৌণ নিউক্লিয়াস বলছি, বলছি না যে মাঝখানে যে দুইটা, এরা হচ্ছে গৌণ নিউক্লিয়াস, এই দুইটাকে একসাথে গৌণ নিউক্লিয়াস বলে। আচ্ছা, তোমাকে যদি এখন আমি একটা প্রশ্ন করি, গৌণ নিউক্লিয়াস কেমন, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? গৌণ নিউক্লিয়াস কেমন, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। কেন? কারণ ভাইয়া হচ্ছে এখানে দুইটা হ্যাপ্লয়েড মিলে গৌণ নিউক্লিয়াস হয়েছে, তাহলে দুইটা হ্যাপ্লয়েড n প্লাস n ইকুয়াল টু 2n, রাইট? এই ধরনের প্রশ্ন একটু মাথায় খাটাইতে হবে, মানে সব তো মুখস্থ করে না, কিছু জিনিস তুমি একটু আন্দাজ করে, গেস করে, মানে বুদ্ধি খাটায় অ্যান্সার করতে হয়, রাইট? আচ্ছা, এবার আসো বিভিন্ন প্রকার ডিম্বক নিয়ে, খুব ইম্পর্টেন্ট উদাহরণ আসে। মানে ডিম্বকের যে ছিদ্রটা, এই ছিদ্রটা কোন দিকে আছে, এই অনুযায়ী এইটার উপরে ভিত্তি করে আমরা ডিম্বককে 4 ভাগে ভাগ করতে পারি, যে ডিম্বকের ছিদ্রটা কোন দিকে, উপরে, নিচে, সাইডে, নাকি এমনি বেঁকে আছে। তার 4 প্রকারের ডিম্বক আমরা ইউজুয়ালি দেখি। তো আসো দেখো, প্রথমে বলছে ঊর্ধ্বমুখী ডিম্বক, মানে কি? দেখো ছবিটাতেই দেখো, উপরের দিকে মুখ করা, দেখছো? কোন দিকে মুখ করা? উপরের দিকে মুখ করা। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ঊর্ধ্বমুখী ডিম্বক। আচ্ছা, তারপরে আসো এই যে এটার উদাহরণ এখন কি কি দেখো। ঊর্ধ্বমুখী যে বিষকাটালি বা পানিমরিচ, হ্যাঁ, পানিমরিচ বলা হয়, গোলমরিচ, পান, ঠিক আছে? তাহলে এইটাকে আমি এভাবে মনে রাখতে পারি, দেখো ঊর্ধ্বমুখীটাকে ঊর্ধ্বে পাগল। এই যে দেখবা পাগলরা কি কোনো সেন্সে থাকে? পাগলরা সেন্সে থাকে? সবসময় একটু সপ্তম আসমানে থাকে, এরকম একটা ব্যাপার, মানে ওর কি না কি বলবে, কি না কি করবে, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। এরকম বললাম যে ঊর্ধ্বে পাগল। ওকে, তাহলে ঊর্ধ্বমুখীর উদাহরণগুলো কি কি দেখো। পাতে মনে রাখবা পানিমরিচ আর পান, তাহলে কি কি? পান প্লাস পানিমরিচ, তাহলে পাতে পান প্লাস পানিমরিচ। গল, এটা দিয়ে কি মরবা? গোলমরিচ, গলে কি লিখবা? গোলমরিচ, ঠিক আছে? গোলমরিচ, ঠিক আছে, গেল। তাহলে বিষকাটালি বা পানিমরিচ, গোলমরিচ, পান, পানিমরিচ, গোলমরিচ বা পান। নিম্নমুখী, নিম্নমুখী বা অধোমুখী মানে নিচের দিকে মুখ করা। কোন দিকে মুখ করা? নিচের দিকে মুখ করা। তাহলে এই যে নিচের দিকে মুখ করা, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি যে নিম্নমুখী ডিম্বক। তো নিম্নমুখী ডিম্বককে আমরা মনে রাখি এরকম, লিখে রাখতাম নিশি রে ছো। ওকে, নিশি রে ছো। নিম্নমুখীর উদাহরণ দেখো, শিম, রেরি, ছোলা, এটা ভেবে মনে রাখো। তাহলে দেখো শিম, রেরি, ছোলা, দেখছো? শিম, রেরি, ছোলা, এগুলা। তাহলে নিশি রে ছো নিম্নমুখী, এর উদাহরণ কি? শীতে শিম, রেতে রেরি, ছোতে ছোলা। ক্লিয়ার ভাইয়া? ওকে, এরপরে আসুন পার্শ্বমুখী। কি বলছে? পার্শ্বমুখী। তো পার্শ্বমুখী কি জিনিস দেখো তো। পার্শ্বমুখী এটা আমি মনে রাখতাম, পাশের ক্ষুদ্র পপি ডাকে। পাশের ক্ষুদ্র পপি ডাকে। ধরো ইয়েতে থাকে না, বাসা বাড়িতে ওই যে পাশের বাসার একটা জুনিয়র আছে, হ্যাঁ, পাশের বাসার জুনিয়র, সে যদি আবার ওই যে বড় ভাইরা থাকে না,
যে প্রতিবেশী জুনিয়র, ও একটা মেয়ে আছে, ওইখানে একটা মেয়ে আছে, ওর সাথে লাইন মারতে চায়। হ্যাঁ, ওই মেয়ে যদি ডাকে ভাইয়া বলে একটা ডাক দেয়, ভাই পাশের বাসার ভাই তো মনে করো খুবই এক্সাইটেড হয়ে খুশি মনে চলে যায়। হ্যাঁ, ঠিক আছে, যে সব কাজ বাদ ওই যে সেই পাশের বাসার মেয়েটা আমাকে ডেকেছে, এরকম করতো। এখন তোমরা আবার আমারে মিলাইতে চাবা যে ভাই আপনি এরকম করছেন, সরি, এরকম করার কোনো সুযোগ হয় নাই, আমি সারা জীবন ক্যাডেট কলেজে পড়ছি, ঠিক আছে, সো চিল, আমার সাথে রিলেট করো না। দেখো পাশের ক্ষুদ্র পপিটাকে, এটাতে কি পাশের, পার্শ্বমুখী, ওয়েট, পার্শ্বমুখী। এরপরেরটা কি ক্ষুদ্র। ক্ষুদ্রতে কি মনে রাখবা, ক্ষুদ্রতে ক্ষুদি পানা, ক্ষুদি পানা। পপি, পপি আফিম, আফিম পপি আফিম। ডাকে, ডাতে মনে রাখবা, এটা তোমাদের বইয়ে নাই আছে আরেকটা রাইটারের, ডায়ান্থাস। কি বলে, ডায়ান্থাস। তাহলে পাশের ক্ষুদ্র পপি ডাকে, তাহলে ক্ষুদিপানা পপি ডায়ান্থাস, ক্ষুদিপানা পপি ডায়ান্থাস। হ্যাঁ, ওকে, ওকে, আচ্ছা ফাইন। এখন আসো বক্রমুখী। বক্রমুখীটা কি, পার্শ্বমুখী তো বুঝছো, মানে ছিদ্রটা পার্শ্ব দিকে, এই যে এইখানে দেখলেই বুঝবা, ছবিটাতে দেখো, এই যে দেখো পার্শ্বমুখী ডিম্বক কেমন হয়, ছিদ্রটা পাশে, দেখো এক পাশে। আর বক্রমুখীটা দেখো একটু বেঁকে গেছে, একটু এইরকম, এরকম বেঁকে গেছে, দেখছো ছিদ্রটা, এই যে ছিদ্রটা, এটাকে বলে বক্রমুখী ডিম্বক। আচ্ছা, তো বক্রমুখী ডিম্বকের এটার উদাহরণ কি, সরিষা কালকাসন্ধ্যা। তাহলে এটা আমরা কি বলি, বক্স, বক্স, তাহলে লিখো বক্স। হ্যাঁ, বক্স। তো বক্স কি, দেখো বক্রমুখী কালকাসন্ধ্যা সরিষা, বক্স। তাহলে বক্রমুখী কালকাসন্ধ্যা সরিষা, বক্স। আচ্ছা, হয়ে গেল। তাহলে আমরা এই উদাহরণগুলো আমাদের অ্যাডমিশনে আসে, আমরা এগুলো একটু ভালো করে পড়বো। এখন আসি এই যে স্ত্রী গ্যামেটোফাইট, মানে ওই যে আমরা তখন পড়লাম না স্ত্রী রেণু থেকে কিভাবে ডিম্বাণু তৈরি হলো, এই গৌণ নিউক্লিয়াস, এগুলা, এটার কথা এখানে বলছে। এখানে একটা কথা দেখো, নর্মালি আমরা স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা, স্ত্রী রেণু, স্ত্রী রেণু থেকেই তো বাকি জিনিসটা হইছে। আচ্ছা, তো এরকম যদি বলে যে একটা স্ত্রী রেণু থেকে ভ্রূণথলি তৈরি হয়েছে, তার মানে দেখো ভ্রূণথলির গঠন কয় রকমের, 3 প্রকার। যেমন বলা হয়েছে মনস্পরিক, মানে কি, ধরো একটা স্ত্রী রেণু থেকেই ভ্রূণথলি হয়েছে, একটু আগে আমরা যেটা দেখলাম একটা স্ত্রী রেণু, ওটা থেকেই আমার একটা ভ্রূণথলি হয়েছে যার ভিতরে ডিম্বাণু থাকে, এটাকে বলে মনস্পরিক। কি বলে, মনস্পরিক। আচ্ছা, বাইস্পরিক মানে কি, দুটি স্ত্রী রেণু থেকে আমার এটা তৈরি হয়েছে। বাইস্পরিক মানে কি, দুটি স্ত্রী রেণু থেকে আমার এটা তৈরি হয়েছে। আচ্ছা, দুটি স্ত্রী রেণু থেকে ভ্রূণথলি তৈরি হয়েছে, এটি এলিয়াম টাইপ হিসেবে পরিচিত, এই উদাহরণটা দেখবা। লাস্টলি দেখো আরেকটা ধরন হতে পারে টেট্রাস্পোরিক, অর্থাৎ ধরো ওই যে আমাদের মায়োসিস বিভাজনে 4টা স্ত্রী রেণু হওয়ার কথা, আমরা নর্মালি কি পড়ি, নর্মালি পড়ি যে হ্যাঁ ভাইয়া 4টা থেকে 3টা নষ্ট হয়, একটা কার্যকর। কিন্তু ধরো এমন হলো ওই যে 4টা স্ত্রী রেণু তৈরি হলো এবং ওই 4টা স্ত্রী রেণু থেকে একটা ভ্রূণথলি হলো, তাহলে এটা কি বলবা, টেট্রাস্পোরিক। এটাকে কি বলবা, টেট্রাস্পোরিক। তাহলে বুঝা গেল, তাহলে স্ত্রী রেণু কয়টা থেকে আমার ভ্রূণথলি হইতেছে। সাধারণত কি হয়, আমরা আবারও বলতেছি, সাধারণত একটা স্ত্রী রেণু থেকেই ভ্রূণথলি হয়, ওটা থেকে আমরা যেটা শিখছি ওটাই আইডিয়াল, আদর্শ। কিন্তু এছাড়াও বাইস্পোরিক হতে পারে, টেট্রাস্পোরিক হতে পারে, যে 4টা স্ত্রী রেণু থেকেও ভ্রূণথলি তৈরি হতে পারে। তো এটাই বলছে। এইখানে যেমন দেখো পেপেরোমিয়া একটা উদ্ভিদ, এটাতে 16টা নিউক্লিয়াস থাকে ওর ভিতরে, ওর ভ্রূণথলিতে 16টা। আমরা যেমন একটু আগে শিখছি সেটাতে কি ছিল, 8টা, ওর এখানে 16টা। ফ্রিটালেরিয়াতে আবার 8 নিউক্লিয়াস বিশিষ্ট। ওকে ফাইন। এখন দেখো এখানে শতকরা প্রায় 75টি উদ্ভিদই মনস্পরিক। কি বলছে, শতকরা 75টা উদ্ভিদ মনস্পরিক। তার মানে আমার কথাটা বুঝছো, তাহলে দেখো 100%-এর মানে 75%ই হচ্ছে মনস্পরিক। তাহলে মনস্পরিক থেকে, মানে মনস্পরিকটাই আইডিয়াল, যে একটা স্ত্রী রেণু থেকেই হবে। ওকে, এই তথ্যটা গেল। মনস্পরিককে
পলিগোনাম ধরন হিসেবেও পরিচিত। এইটাও এমসিকিউতে আসতে পারে যে পলিগোনাম ধরন হিসেবে কোনটা পরিচিত, মনোস্ফরিক। মানে আমাদের ম্যাক্সিমাম ডিসকাশন মনোস্ফরিক কেন্দ্রিক। তো এই যে পলিগোনাম ধরন হিসেবে কেন, কারণ প্রথম পলিগোনাম ডাইভ্যারিকেটাম এই উদ্ভিদে মনোস্পোরিক এটা দেখা গেছে। প্রথম কোথায় দেখা গেছে? পলিগোনাম ডাইভ্যারিকেটাম এই উদ্ভিদে প্রথম এই মনোস্পোরিক ব্যাপারটাকে দেখা গেছে, এজন্য এর নাম হয়ে গেছে পলিগোনাম। ওকে, আচ্ছা গাইজ, আমাকে একজন একবার বলছে যে এই বক্রমুখীর সাথে রিলেট করে যে আমার চেহারা নাকি বক্রমুখীর মতো। আমাকে একজন বলছে, যাই হোক, আমার চেহারা এই বক্রমুখীর মতো নাকি। তোমরাই জানাও যে বক্রমুখী না স্বাভাবিক। না, আমার হাসি তো স্বাভাবিক মানুষের মতো। আমাকে অনেকে এরকম বলছে যে আমি নাকি বক্রমুখী, আমি নাকি মুখ ভেঙ্গাই। বাস্তব না, তাই না? বাস্তব না। আচ্ছা, তো আমাদের এই তথ্যগুলো যেগুলো ভাইয়া যেভাবে বলছি, ভাইয়া প্রশ্নগুলো ঠিক সেভাবেই আসবে। তো ভাইয়ের কথাগুলা একটু মনোযোগ দিয়ে শুনবা। এবার আসো, এই যে এখানে আমরা গ্যামেটোফাইট এটা আমরা পড়ে ফেলছি, এগুলো আমরা হয়ে গেছে। এই জিনিসটা আমরা পড়ে ফেলছি, রাইট? এটা একদম ইজি আমাদের জন্য। ওকে, এবার আসি আমরা, দেখো এই জায়গায় একটা দ্বিনিষেক বলে একটা ঘটনা ঘটবে। এটা আচ্ছা, এগুলো আমরা পড়ে ফেলছি, মানে এইখানের পড়া এগুলো আমরা ওই একে একে পড়ায় ফেলছি। এই যে সাহায্যকারী বা সিনার্জিট কোষ বা সহকারী কোষ, প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল, ইংরেজি নামগুলো একটু দেখে রাখবা। প্রতিপাদক কোষের অপর নাম কি? হ্যাঁ, ওকে, অ্যান্টিপোডাল, ইংলিশ নামগুলো দেখে রাখবা। হলো, এবার আসো আমরা না, এগুলো তোমাদের আসবে না, সকল আবৃতবীজ উদ্ভিদ ও ব্যক্তবীজ উদ্ভিদে পরাগায়ন ঘটে থাকে। ওকে, এটা তেমন ইম্পর্টেন্ট না। নিষেকের ধাপ, ওকে। এই জায়গায় দেখো, যখন নিষেক হবে তাহলে দেখো একটা গর্ভাশয়ের ভিতরে ডিম্বাণু তৈরি হইলো, ওই যে আমরা শিখছি ডিম্বাণু তৈরি হওয়া, শিখছি শুক্রাণু তৈরি হওয়া, শিখছি, রাইট? শিখছি ডিম্বকের ভিতরে কোথায়, ওই ডিম্বকের ভিতরে ভ্রূণথলির ভিতরে ডিম্বাণু, ওই ডিম্বাণুকে এবার নিষেক করতে যাবে কে? শুক্রাণু। ওই যে পরাগ নালিকা, সেটা গিয়ে ওকে নিষেক করতে যাবে। আর যাওয়ার পথে দেখো সে কি করে। হ্যাঁ, এই যে পরাগ নালিকা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে। এখন বলছে কি, অধিকাংশ উদ্ভিদে যেমন ধরো আম, জাম, কাঁঠাল, এদের ক্ষেত্রে পরাগ নালিকা ডিম্বক রন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করে। মানে ওই যে ডিম্বক রন্ধ্র ছিদ্রটা, যে ডিম্বকের ছিদ্র, সেই দিক দিয়ে ঢুকবে অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে। এই ঘটনাটাকে আমরা বলি পোরোগ্যামি। কি বলছে? পোরোগ্যামি। গ্যামি মানে কি? মিলন। কোন দিক দিয়ে মিলন হইলো? কোন দিক দিয়ে ঢুকে? পোর মানে কি? ছিদ্র, অর্থাৎ ডিম্বকের ছিদ্র দিয়ে ঘটছে। ঠিক আছে, ডিম্বকের ছিদ্র দিয়ে ঘটছে। এটাকে আমরা বলি পোরোগ্যামি। এরপরে বলছে ক্যালাজোগ্যামি কি? দেখো কিছু কিছু উদ্ভিদে যেমন ক্যাসুয়ারিনা বা ঝাউ, এখানে বলছে পরাগনালিকা ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে, একে ক্যালাজোগ্যামি বলে। একে কি বলে? ক্যালাজোগ্যামি। তাহলে কি বলছে দেখো, পরাগনালিকা ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে, একে ক্যালাজোগ্যামি বলে। ক্লিয়ার? এই কারেন্ট চলে গেল, আল্লাহ। আচ্ছা, ক্যাসুয়ারিনা ক্যালাজো, এইভাবে মনে রাখবা, ক্যালাজো ক্যাসুয়া, ওকে। ক্যালাজোগ্যামির উদাহরণ কি? যেখানে বলছে যে ডিম্বক মূল দিয়ে ক্যালাজা দিয়ে ঢুকবে,
ছিদ্র দিয়ে না ঢুকে ক্যালাজা দিয়ে ঢুকবে, তাহলে এটা কি ক্যালাজোগ্যামি, তাহলে এটার উদাহরণ কি ক্যাসুয়ারিনা। ওকে, এটা দিয়ে হয়ে গেল। এরপরে দেখো এমনও বলছে যে ধরো ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করলো, তাহলে এটাকে আমরা বলি মেসোগ্যামি। এটাকে কি বলা হয় তখন? মেসোগ্যামি। ত্বক দিয়ে যদি প্রবেশ করে এটাকে বলে মেসোগ্যামি। কি বলবো? মেসোগ্যামি। অর্থাৎ এরকম একটা ব্যাপার, ধরো এটা ধরো একটা ডিম্বক, এখানে হচ্ছে ছিদ্র, এই দিক দিয়ে যদি ঢুকে, কালারটা এই দিক দিয়ে যদি ধরো শুক্রাণুর ওই নালীটা, পরাগ নালিকাটা এই দিক দিয়ে ঢুকে, তাহলে এই ঘটনাটাকে আমরা বলি পোরোগ্যামি। আচ্ছা, এটাই স্বাভাবিক, এইটাই নর্মাল। কারণ ব্যতিক্রমী ধরো ডিম্বক মূল দিয়ে যদি ঢুকে, এই যে এটা হচ্ছে ডিম্বক মূল, এই দিক দিয়ে যদি এই পরাগ নালীটা ঢুকে, শুক্রাণুর নালীটা, তাহলে এটাকে বলি আমরা, এই ঘটনাটাকে আমরা বলি ক্যালাজোগ্যামি। ঠিক আছে, এটার উদাহরণ কি? ক্যাসুয়ারিনা বা ঝাউ গাছের ব্যাপার। আর ধরো বলছে এই যে ডিম্বক ত্বক, এই যে ত্বক, এই ত্বক দিয়ে যদি নালিকাটা প্রবেশ করে, তাহলে এই ঘটনাটাকে আমরা বলি মেসোগ্যামি। ওকে, মেসোগ্যামি এই কথাটা। এখন মেসোগ্যামির উদাহরণ কি দেখো, যে লাউ, কুমড়া। তো এটাকে আমরা কি বলি? এই যে মেসোগ্যামিটাকে আমরা মনে রাখি কলাম দিয়ে, কলাম লিখে রাখো, কলাম। তাহলে কলাম কি আমরা লিখবো? কতে কুমড়া, কতে কি কুমড়া, লাতে লাউ, আর মতে এই মেসোগ্যামি। মতে কি? মেসোগ্যামি। তাহলে লাউ, মেসোগ্যামি, লাউ, কুমড়া, এরা হচ্ছে মেসোগ্যামির উদাহরণ। ক্যালাজোগ্যামির উদাহরণ কি? ক্যালা, তাহলে ক্যাসুয়ারিনা, তাহলে এটা কি? ক্যাসুয়ারিনা। Got it? ফাইন, ইজি। বলো, এটা নিয়ে আর কোনো প্রবলেম আছে? তাহলে আমার কিভাবে ওরা ঢুকতে পারে? তিনটা ওয়েতে ঢুকতে পারে, পোরোগ্যামি, ক্যালাজোগ্যামি, মেসোগ্যামি। ডিম্বকের ছিদ্র দিয়ে ঢুকতে পারে, ডিম্বক মূল দিয়ে ঢুকতে পারে, ডিম্বকের ত্বক অর্থাৎ আবরণ দিয়েও ঢুকতে পারে। তিন ভাবে। এখন ঢুকে কি হবে? শুক্রাণু ডিম্বাণু মিলে নিষেক হবে, সিম্পল। শুক্রাণু কয়টা বলো তো? শুক্রাণু কয়টা ছিল? দুইটা। এখন এই দুইটার শুক্রাণু গিয়ে, আমি এই ঘটনাটা তোমাদেরকে বুঝাই দেই, তাহলে এখানে আর এটা নিয়ে তেমন পড়ার হবে না তোমাদের। দেখো, আমি এই জায়গায় একটু বুঝাই দেই। এখন এখান দিয়ে যখন ঢুকবে, ঢুকার পরে ধরো এই জায়গাটায় ভ্রূণথলি আছে, এখানে কি আছে? ভ্রূণথলি। হ্যাঁ, ওই যে আমরা তখন পড়ছিলাম না, ভ্রূণথলি। এই ভ্রূণথলির এইখানে মনে করো ডিম্বাণু আছে, আর এইদিকে কি আছে? ওই যে গৌণ নিউক্লিয়াস। কি আছে? গৌণ নিউক্লিয়াস এই যে এর ভিতরে। তো এখন যখন আমার এই পয়েন্ট দিয়ে দেখো কি হবে, এখান দিয়ে যখন দুইটা শুক্রাণু প্রবেশ করবে, দুইটা শুক্রাণু প্রবেশ করবে, এই দুইটা শুক্রাণু আমরা তো এর আগেও পড়ছি যে জনন নিউক্লিয়াস ভেঙে দুইটা শুক্রাণু হয়েছে। ওই দুইটা শুক্রাণুর একটা যাবে কোথায়? এই জনন নিউক্লিয়াসের সাথে, আরেকটা শুক্রাণু যাবে কোথায়? ডিম্বাণুর কাছে। তাহলে দেখো একই সাথে দুইটা নিষেক হইলো, একটা শুক্রাণু এই গৌণ নিউক্লিয়াসের সাথে গিয়ে নিষেক করলো, আরেকটা গিয়ে এখানে ডিম্বাণুর সাথে। তাহলে এই যে একই সাথে দুই জায়গায় নিষেক ঘটলো, এই ঘটনাটাকে আমরা কি বলি? ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। এই দ্বিনিষেক ঘটনাটা সকল আবৃতবীজী উদ্ভিদে ঘটে, নগ্নবীজী উদ্ভিদে ঘটে না। ওই যে সাইকাস পড়েছ না, সাইকাসে ঘটে না। নগ্নবীজী উদ্ভিদে এটা ঘটবে না, নগ্নবীজী উদ্ভিদে এটা ঘটবে না, আবৃতবীজী উদ্ভিদে এটা ঘটবে। ঠিক আছে? বলো। এখন নগ্নবীজী উদ্ভিদেও একটা ব্যতিক্রম থাকতে পারে। হ্যাঁ, নগ্নবীজী উদ্ভিদেও কি একটা ব্যতিক্রম থাকতে পারে, আমরা দেখি। এই যে নগ্নবীজী উদ্ভিদের ব্যতিক্রম ব্যাপারটা কি? নগ্নবীজী উদ্ভিদের এই যে ব্যতিক্রম, নগ্নবীজী উদ্ভিদ, একটা কথা বলা হইতেছে, এই নগ্নবীজী উদ্ভিদের ব্যতিক্রমী একটা ব্যাপার আছে যেখানে দ্বিনিষেক হয়।
নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক হয়, সেটা হচ্ছে এফেড্রা। ওকে, উদ্ভিদের নাম কি? এফেড্রা। এই উদ্ভিদ এই যে এখানে পাবা। তো দেখো এই যে কি বলছে যে ডাবল দ্বিনিষেক। হ্যাঁ, এই যে দ্বিনিষেক, এই প্রক্রিয়াটাকে দ্বিনিষেক। দ্বিনিষেক আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্ন বীজ উদ্ভিদের এফেড্রাতে দ্বিনিষেক হয়, নরমালি নগ্নবীজিতে হয় না, বাট এখানে হয়। এই যে এইখানে যে দুইটা পুংগ্যামেট একটা ডিম্বাণুর সাথে নিষেক করলো, ঠিক আছে, এই নিষেকটাকে আমরা বলি, এই ধরনের মিলনকে কি বলা হয়? সিনগ্যামি বলা হয়। তাহলে কি, এই যে একটা শুক্রাণু গিয়ে একটা ডিম্বাণুর সাথে মিলিত হলো, এই ঘটনাটাকে কি বলে? সিনগ্যামি। এই নামগুলো একটু দেখে রাখলেই হবে। ওকে, এবার আসো এই জায়গায় আমাদেরকে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা পুংগ্যামেটের মিলনকে ট্রিপল ফিউশন বলে। কেন ট্রিপল ফিউশন কেন বলছে? কারণ দেখো আগে থেকে গৌণ নিউক্লিয়াসটা কি ছিল? হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে ডিপ্লয়েড ছিল। গৌণ নিউক্লিয়াস কি ছিল? ডিপ্লয়েড ছিল, এন এন। এখন একটা শুক্রাণু ওর সাথে নিষেক হবে, শুক্রাণু আসবে, ধরো একটা শুক্রাণু আসলো, এই শুক্রাণুটাও কি এন না? তাহলে আগে থেকে গৌণ নিউক্লিয়াস ছিল 2n, আর এখন একটা শুক্রাণু আসলো, তাহলে কি হবে বলো? তাহলে এটা মিলে 3n হবে। কত হবে? 3n। বলো, বুঝছো? ইজি। এই যে এই যে গৌণ নিউক্লিয়াসটা হইল না, এই গৌণ নিউক্লিয়াসটা পরবর্তীতে কিসে পরিণত হয় জানো? এই যে এটা নিষেকের পরে, এই যে নিষেক তো হইলো, এরপরে এটা থেকে কি হয় জানো? শস্য। এই গৌণ নিউক্লিয়াস কিসে পরিণত হয়? শস্য। এখন তুমি বলবা শস্য কি? বুঝি না। শস্য হচ্ছে একটা বীজের ভেতরে থাকা এই যে টিস্যুটা, এই টিস্যুটাকে বলে শস্য। এই টিস্যুটাকে কি বলে? শস্য। তাহলে বীজের ভেতরে থাকা কোন টিস্যুকে বলে শস্য। ওই শস্যটা কোথা থেকে হয়? এই গৌণ নিউক্লিয়াস, এটা পরবর্তীতে শস্যে পরিণত হয়। এই যে তাহলে এখান থেকে আমরা দেখলাম যে নিষেকের পরিণতি কি হয়? নিষেক হবে, তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট তৈরি হবে। এই জাইগোট থেকেই তো আমার পরবর্তীতে নতুন চারা তৈরি হবে, রাইট? যেটা বলছে যে জাইগোটই হলো স্পোরোফাইটের প্রথম কোষ। স্পোরোফাইট মানে কি? ধরো একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ, ডিপ্লয়েড একটা উদ্ভিদ, এই উদ্ভিদের শুরু হয়েছে কোথা থেকে? জাইগোট থেকে। জাইগোট আস্তে আস্তে বিভাজিত হয়ে ভ্রূণ, ভ্রূণ থেকে চারা, চারা থেকে বড় গাছ হয়েছে। তো এটাই প্রথম কোষ হচ্ছে জাইগোট, এটা বলছে। এখন এরপরে ওর ভিতরে শস্য তৈরি হয়, ওই যে বীজের ভেতরে শস্য। এই শস্যটা কোথা থেকে আসে? এই যে দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বলা হয়। ওই গৌণ নিউক্লিয়াসটা থেকে তোমার হচ্ছে শস্য তৈরি হয়েছে, বা এন্ডোস্পার্ম। ইংরেজিতে কি বলে? এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্মে প্রচুর পরিমাণে স্টার্চ, লিপিড, প্রোটিন এগুলো জমা থাকে, প্রচুর পরিমাণে এই জিনিসগুলো জমা থাকবে। ওকে, আচ্ছা, ফাইন। শস্যের ব্যাপারটা বুঝছো? তাহলে জাইগোট থেকে তো আস্তে আস্তে ভ্রূণ হবে, ভ্রূণ থেকে এটা বীজ, তো বীজের ভেতরে একটা টিস্যু থাকে না? কাঁঠালের বীজের ভর্তা খাইছো না? কাঁঠালের বীজের ভেতরে ওই যে বীজ, এটার ভিতরে একটা টিস্যু যেটা দিয়ে আমরা ভর্তা খাই, এটা কি কি? এটা হচ্ছে শস্য। এটা কি? শস্য, বা ইংরেজিতে বলে এন্ডোস্পার্ম। ওকে, এন্ডোস্পার্ম। আচ্ছা, গেল। এবার সব ফল সৃষ্টি। তাহলে আস্তে আস্তে কি হবে? বীজের চারপাশে ফল তৈরি হবে, রাইট? ফল হবে, অর্থাৎ ফলটা হচ্ছে এই যে গর্ভাশয় ছিল না, একটা ফুলের গর্ভাশয়, পুরো অংশটা গর্ভাশয়টা, গর্ভাশয়ের ভিতরে ডিম্বক। এখন যেটা হয়, এই যে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক, এই ডিম্বকটা হয় বীজে, আর গর্ভাশয় কিসে পরিণত হয়? ফল। আমি একটু তোমাদেরকে আইডিয়া দেই। দেখো এই জায়গায় ধরো এরকম অবস্থা ছিল যে এটা ধরো একটা গর্ভাশয় ছিল, হ্যাঁ, এটা কি একটা গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে কি ছিল বলতো? এরকম ধরো একটা ডিম্বক, ওই যে আমরা আজকে যেটা ডিম্বক পড়লাম, বিভিন্ন রকমের ডিম্বক পড়লাম, এই ডিম্বকটা গর্ভাশয়ের ভিতরে। এখন এটা হচ্ছে নরমালি নিষেকের আগে। এখন যখন নিষেক হয়ে গেছে, তারপরে কি হয়? তারপরে দেখো এই জিনিসটা, এই যে ডিম্বকটা, এই ডিম্বকটা হয় একটা বীজে। এটা কিসে? একটা বীজ। বীজ, আর বীজের চারপাশে, যেমন আমের ক্ষেত্রে চিন্তা করো, আমের ভিতরে বীজ, তার চারপাশে ফল যেটা আমরা খাই। তো এই যে ডিম্বকটা বীজে হয়, আর ওর চারপাশের যে গর্ভাশয়টা, এটা কিসে পরিণত হয়? এটা পরিণত হয় ফলে। এটা কিসে পরিণত হয়? ওর চারপাশে এই যে এই অংশটা, এটা হয় ফলে। দেখছো? বলো, আপনাদের এটা কি ক্লিয়ার?
বলেন। ওকে সবাই গুড। তাহলে এইটা এখন এই যে বীজ যে হবে, বীজের আগে তোমার কি হয়, ওটা ভ্রূণ। এই যে ভ্রূণের একটা যে জাইগোট থেকে যে ভ্রূণ হবে, মানে একটু বড় হবে, বিভাজন হয়ে ভ্রূণ। এই ভ্রূণের কয়টা পার্ট থাকে দেখো, বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণমূল। সহজ কথা, একটা এরকম ভ্রূণমূল হয়, একটা মূল হয়, বীজপত্র হয়, ধরো এরকম দুই পাশে বীজপত্র, এখান থেকে ভ্রূণকাণ্ড। ওকে, তাহলে কি কি, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, দুই পাশে দুইটা বীজপত্র, দুই পাশে দুইটা বীজপত্র, এগুলো। এখন দেখো এই জায়গায় একটা তথ্য আছে যেটা আমাদের মেডিকেল অ্যাডমিশনে আসতে পারে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে যে কি কি পার্ট, কোনটা ভ্রূণের অংশ নয়, কোনটা কি, বীজ কোথা থেকে হয়, ডিম্বক কিসে পরিণত হয় বীজে, গর্ভাশয় কিসে পরিণত হয় ফলে, এগুলো থেকে প্রশ্ন। আচ্ছা দেখো, বীজের একটা তৃতীয় স্তর থাকে যেটাকে আমরা বলি এরিল। এই এরিলটা সবার থাকে না, কাদের থাকে আমরা দেখি, লিচু, কাঠলিচু, জায়ফল, যেগুলো একটু শক্ত, যেমন লিচুর ভিতরের অংশটা শক্ত, কাঠলিচু, তারপরে হচ্ছে জায়ফল চিনো, এগুলোতে এরিল দেখা যায়, মানে একটা এক্সট্রা আবরণ থাকে। এই আবরণটা একটা ড্রাই, শুষ্ক, খুবই ড্রাই, মানে একদম খুবই একদম মনে হবে যে এখানে কিছু নাই, কোনো নিরস একটা অংশ, লেয়ার থাকে কিছু কিছু বীজে। তো এই লেয়ারটাকে বলা হয় এরিল। এই এরিল কাদের থেকে, লিচু, কাঠলিচু, জায়ফল চিনো, কোথায় দেয় দেখছো জায়ফল? বলো, ক্লিয়ার? ওকে ফাইন। এবার দেখো, প্রজননের সফলতা নির্ভর করে কিসের উপরে, কিসের উপরে? একটা প্রজনন সফলতা, পরাগায়ন হচ্ছে কিনা, প্রথম পয়েন্ট, পরাগায়ন হওয়া, নিষিক্তকরণ, বীজের বিস্তারের উপর, বীজের বিস্তারের উপর। ঠিক আছে, তাহলে তিনটা, একটা হচ্ছে যে পরাগায়ন, নিষিক্তকরণ, বীজের বিস্তারের উপর, এই তিনটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এই পরাগায়নের ব্যাপার, মানে তোমার প্রজননের সফলতা, যে বীজের এরপরে বিস্তারটা কেমন হয়েছে, নিষেকটা ঠিকঠাক হয়েছে কিনা। পরাগায়ন, প্রথমে তো পরাগায়ন হবে, তারপরে নিষেক হবে, তারপরে বীজ হবে, বীজটা বিস্তার হবে। এখন আসো, এই ছকটা মানে অ্যাডমিশনে বা যে কোনো জায়গায় এটা প্রচুর আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিই, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, নিষেকের আগে আমার কোনটা ছিল, আর এরপরে কিসে, গর্ভাশয় কিসে পরিণত হয়, ফলে, ডিম্বক বীজে পরিণত হয়। ডিম্বকের যে আবরণ এক্সাইন আর ভিতরের আবরণ ইনটাইন, তাহলে এক্সাইন কিসে, টেস্টা, ইনটাইন কিসে, টেগমেন, তাহলে টেস্টা ও টেগমেনে পরিণত হয়। ডিম্বাণু বা এগ, ডিম্বাণু কিসে, ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হচ্ছে। সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে, এটা হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্যে পরিণত হচ্ছে, তাহলে আমার ডিম্বাণু বা এগ এটা গেল ভ্রূণ। সেকেন্ডারি নিউক্লিয়াস, এখান থেকে কি হয়, এন্ডোস্পার্ম বা শস্য, এটা গেল
তারপরে এখান থেকে কি তোমার হচ্ছে ডিম্বক নাভি যেটা হচ্ছে হাইলামে পরিণত হবে, কিসে? হাইলাম। আর এদিকে হচ্ছে ফিউনিকুলাস বা ডিম্বক নারী, এটা হচ্ছে বীজের বোটা, ঠিক আছে, কিসে পরিণত হবে? বীজের বোটা। আচ্ছা ফাইন। আর ক্যালাজা বা ডিম্বক মূল যেটা আমরা বলি, ডিম্বক মূল, সেটা নষ্ট হয়ে যায়, সেটা কি নর্মালি নষ্ট হয়ে যায়। তো কোনটা কিসে পরিণত হয়? ডিম্বক নাভি, বীজের নাভি, সেকেন্ডারি নিউক্লিয়াস, শস্য। আর এই যে দেখো সহকারী কোষ, প্রতিপাদক কোষ, এরা কিসে হয়? এরাও নষ্ট হয়েছে। এরা কিসে হবে? এরা নষ্ট হয়ে যাবে। ওকে, এই এতটুকু। তাহলে আমরা মোটামুটি এই যে নিষেকের আগে যা ছিল, নিষেকের পরে তাই আমরা জানলাম, তাই শিখলাম, রাইট? ওকে, সো এই জিনিসগুলো হয়ে গেছে। দেখো আমাদের এই 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 পয়েন্টগুলো আমরা ক্লিয়ার কিনা। ওকে, এবার আসো এই যে অযৌন জনন ব্যাপারটা দেখো। অযৌন প্রজননের এইখানে আমাদের কি বলছে? অযৌন প্রজননে দেখো পুং ও স্ত্রী গ্যামিটের মিলন ছাড়া উদ্ভিদের যে প্রজনন ঘটে তাকে অযৌন প্রজনন বলে। আচ্ছা ফাইন, অযৌন প্রজনন মানে পুং স্ত্রী এগুলো ছাড়া, শুক্রাণু ডিম্বাণুর কাহিনী ছাড়া অন্য কোনো ভাবে যদি প্রজনন হয়, এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, ক্লাস রুটিন গ্রুপে আছে, শিল্পী মহন্তা ক্লাস রুটিন গ্রুপে আছে, তুমি দেখবা ফিচার করা আছে, ওখানে দেখলেই বুঝবা ক্লাস রুটিন তো গ্রুপেই আছে। আচ্ছা, তো এখানে আমাদের কি অযৌন প্রজনন বলতেছেন? পুং ও স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া উদ্ভিদের যে প্রজনন ঘটে তাকে অযৌন প্রজনন বলে। এখন দেখো এইখানে বিভিন্ন রকমের স্পোর আছে, কনিডিয়া থেকে কনিডিও স্পোর, মিউকরের স্পোরাঞ্জিওস্পোর, মিউকরের কি স্পোরাঞ্জিও, মানে এক একটা থেকে এক এক রকম স্পোর তৈরি হয়, যেই স্পোর গুলা থেকে আমাদের পরবর্তীতে হচ্ছে নতুন চারা বা নতুন উদ্ভিদ ওগুলা তৈরি হবে। তো পেনিসিলিয়াম এটা একটা ছত্রাক, ওইখান থেকে কনিডিয়া বা কনিডিও স্পোর থাকে, এটাতে গনিডিয়া এগারিকাস, গনিডিয়া থাকবে হচ্ছে যে তোমার মিউকরের, এগারিকাসের কি বেসিডিও স্পোর। এগারিকাস কোনটা? মাশরুম, যেটা আমরা বলি মাশরুম, ওইটার কি থাকে কোন ধরনের স্পোর? বেসিডিও স্পোর। তাহলে এই স্পোরগুলা বিভিন্ন ছত্রাক শৈবালে পাওয়া যায়। এই স্পোরগুলা যখন বের হয় ওগুলা থেকে আরো নতুন নতুন শৈবাল বা ছত্রাক তৈরি হয়, এগুলো হচ্ছে ব্যাপার। এখন আসো এখানে দেখো কি এর মধ্যে এই যে কিছু কিছু স্পোর থাকে যাদের স্পোরগুলা সবগুলা সমান আকৃতির, মনে করো সেম আকৃতির। তাহলে যাদের স্পোর সেম আকৃতির তাদেরকে আমরা কি বলবো? হোমোস্পোরাস। কি বলি? হোমোস্পোরাস। যেমন ফার্ন ও লাইকোপোডিয়াম, তাহলে এটা আমরা বলবো কি? লাফা। কি বলবো? লাফা। হ্যাঁ, লাফা। লাইকোপোডিয়াম আর ফার্ন এই দুইজনের এটা হচ্ছে হোমোস্পোরাস। কি এটা? হোমোস্পোরাস, ঠিক আছে, হোমোস্পোরাস। আচ্ছা গেল। কিন্তু সেলাজিনেলা, শুষ্নি শাক ইত্যাদির স্পোর অসম আকৃতির, অর্থাৎ হেটেরোস্পোরাস। অর্থাৎ কি? হেটেরোস্পোরাস, ঠিক আছে, অর্থাৎ হেটেরোস্পোরাস। তাহলে আমি এই জায়গায় কি সেলাজিনেলা, শুষ্নি শাক ইত্যাদির স্পোর অসম আকৃতির, অর্থাৎ হেটেরোস্পোরাসের কথা আমরা বলছি। হ্যাঁ, হেটেরোস্পোরাস। এই হচ্ছে কথা। ক্লিয়ার? বলো। হেটেরোস্পোরাস, অসম। আচ্ছা এবার অঙ্গজ প্রজনন ব্যাপারটা বুঝো। ধরো উদ্ভিদের একটা অংশ কেটে তুমি এক জায়গায় লাগাইছো, ওটা থেকে নতুন অংশ, ধরো একটা কাণ্ড এনে লাগাই দিল, একটা মূল, উদ্ভিদের যে কোনো একটা মূল এনে একটা জায়গায় মাটিতে পুঁতে লাগাই দিছো, তাহলে এইখান থেকে নতুন উদ্ভিদ হবে। এই যে অঙ্গ থেকে প্রজনন হইতেছে এগুলোকে বলে অঙ্গজ প্রজনন। এখানে কোনো স্পোর নাই, কোনো শুক্রাণু ডিম্বাণু কোনো কাহিনী নাই, আমি একটা অংশ কাটলাম, কেটে ওটা মাটিতে লাগাই দিলাম, ওইখান থেকে নতুন উদ্ভিদ হয়ে গেল।
তো এরকম অঙ্গজ প্রজননের ব্যাপারগুলো কি কি দেখো, যেমন প্রথমে আসে মূল দ্বারা, মূলের মাধ্যমে হয়। মূল দ্বারা কি কি দেখো, মিষ্টি আলু, ডালিয়া, শতমূলি, কাকরোল, পটল, অনেকগুলা নাম। হ্যাঁ, মূল দ্বারা। তো আমি এটাকে এভাবে মনে রাখতাম, দেখো এটা শতডালি মিষ্টি পটল কাকে খায়। কি বলছি, শতডালি মিষ্টি পটল কাকে খায়, কি এই উদাহরণ, মানে এটা থেকে তুমি দেখো শতমূলি, ডালি ডালিয়া, মিষ্টি আলু, পটল তো পটল, কাকে কাকরোল। ঠিক আছে, শতডালি মিষ্টি পটল কাকে খায়। ছন্দ দিয়ে আমরা এগুলো একটু মুছে, কারণ অনেকগুলা নাম তো ভাইয়া, মানে তোমাকে প্যারা লাগবে যে তুমি এতগুলা নাম মুখস্থ করবা। মূলের মধ্যে মূল দ্বারা কোন কোন উদ্ভিদের মূল লাগাইলেই সেখান থেকে নতুন উদ্ভিদ হবে। কাকরোল, ডালিয়া, একটু পরে ওটা পড়বা, একটু পরে আবার এইটা পড়তে যাবা, আয় হায় চলে গেল। তো এই জন্য আমার কাছে যে ওটা ইজি লাগছে, যে তুমি একটা ছন্দ রাখবা যে শতডালি মিষ্টি পটল কাকে খায়। এটা কার, এটা হচ্ছে মূল দ্বারা। তাহলে মূল দ্বারা দেখো, আমি পড়ছিলাম সেই অ্যাডমিশন টাইমে 2017 সালে, এখনো কিন্তু আমি এটা দিয়েই মনে রাখি। আমার যদি হুট করে ধরো তুমি, আমি এটাই বলবো। ঠিক আছে, আমি এটাই বলবো, এটাই দিয়ে আমি মাথায় রাখবো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ডালিয়া বলছো, এটা মূল দ্বারা হয় শিওর, কারণ আমি যে মনে রাখছি। আচ্ছা, এটা দিয়ে মনে রাখতে পারো। আর যদি কেউ ডিরেক্ট মুখস্থ করতে চাও, ওকে, তোমার ইচ্ছা, করতেই পারো। কাণ্ড দ্বারা, হ্যাঁ কাণ্ড দ্বারা দেখো, গোল আলু, আদা, পেঁয়াজ, সটি, ওলকচু। হ্যাঁ, এটা দেখো গোল আলু, আদা, পেঁয়াজ, তারপর হচ্ছে সটি, ওলকচু। এখানে কাণ্ড দ্বারা আমরা এইভাবে বলি, কোথায় গেল, সটি, গোল আলু, ইয়ে ছিল, এটার ছন্দ কি বানাইছিলাম? ও না না না, এটার ছন্দ বানাই নাই, সাকারেরটা মনে রাখছিলাম। এই যে সাকার, মানে এটার একটা বিশেষ কাণ্ড, সাকারেরটা, এটা অনেক আসে। এই সাকারেরটা মনে রাখছিলাম, তাহলে এইটা বাদে ওইগুলা হচ্ছে নর্মাল কাণ্ড দ্বারা। আর সাকার একটা বিশেষ কাণ্ড, এটা কাদের মাধ্যমে, এটার মাধ্যমে কি হয়, যে কলা গাছে দেখবা সাকার আছে, বিশেষ কাণ্ড এগুলা, হ্যাঁ কলা গাছের মতো। তো দেখো এই সাকার হচ্ছে কারা কারা, এটা আমরা বলি এইভাবে, বড় আপু, ঠিক আছে, বড় আপু চাঁদ আঁকে, বড় আপু চাঁদ আঁকে। ঠিক আছে, বড় আপু চাঁদ আঁকে। তো আমরা বতে কি, বাঁশ, বতে কি, বাঁশ। ঠিক আছে, বাঁশ। আচ্ছা গেল, আনারস, আনারস, পুতে পুদিনা, পুদিনা। আচ্ছা, এরপরে দেখো চাঁদ, চাঁদে কি, চন্দ্রমল্লিকা, চাঁদ চন্দ্রমল্লিকা। তাহলে সাকারের গুলা হচ্ছে এটা চন্দ্রমল্লিকা। আঁকে, কতে কি, কলা। ওকে, কতে কি, কলা। তাহলে বড় আপু চাঁদ আঁকে, এটা হচ্ছে বাঁশ, আনারস, পুদিনা, চন্দ্রমল্লিকা আর কলা। এই জিনিসগুলো হচ্ছে সাকার দ্বারা হয়। তোমাকে প্রশ্ন আসতে পারে নিচের কোন উদ্ভিদটি সাকারের সাহায্যে প্রজনন করে, তখন তুমি এগুলা লিখবা। আর এইটা বাদে আর ওইটা বাদে বাকি যেগুলো, এই যে গোল আলু, আদা, পেঁয়াজ, সটি, ওলকচু, এগুলা হচ্ছে কি তোমার কাণ্ড দ্বারা, এগুলা কি কাণ্ড দ্বারা। ঠিক আছে, হ্যাঁ ওকে। এবার আসো, এবার বাকিগুলা দেখো, মেইন কাহিনী ওইখানে, ওগুলো একটু বেশি বেশি, বাকিগুলা একটা একটা করে, এগুলো দেখলেই মনে থাকবে। পাতার মাধ্যমে কোনটা হবে, পাতা, পাথরকুচি। পাতা কি, পাতার মাধ্যমে পাথরকুচিটা হয়। পাথরকুচি দেখছো, পাতাটা লাগাই রাখবা, পাতা থেকে হয়ে যাবে পাতা, পাথরকুচি। তাহলে পা পা কি, পা পা, পাতা, পাথরকুচি, শেষ। এটা নিয়ে কঠিন কিছু না। ওকে, বুলবিল বা কক্ষ মুকুল, ওই যে মুকুলের ওই অংশটা, হ্যাঁ কক্ষ মুকুল, মুকুল, ওই কক্ষ মুকুল থেকে কোনটা করা যায়, চুপড়ি আলু।
চুপড়ি আলু। তাহলে এটা মনে রাখবা, কি বলছে? কক্ষে চুপ থাকতে বলছে। কক্ষে সবাইকে কি বলছে? কক্ষে চুপ। ঠিক আছে, মানে একটা রুমে সবাই বলছে চুপ থাকো। কক্ষ মুকুল দ্বারা কোনটা হবে? চুপড়ি আলু। চুপড়ি আলু, ঠিক আছে, ওকে, চুপড়ি আলু। অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড মানে যেগুলোতে একটু ফাঁপা ফাঁপা দেখা যায়, হ্যাঁ, অর্ধবায়বীয় কাণ্ড। আচ্ছা, তো এইগুলো কি? কচু জাতীয় উদ্ভিদে অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা বংশবৃদ্ধি হয়। যেমন আমরুল শাকের বলা হয়েছে স্টোলন নামক একটা কাণ্ড, কচু শাকে বা কচুতেও এটা পাওয়া যায়, কচুর মতো। ওই যে দেখবা কচুর কাণ্ডটা দেখছো, একদম শক্ত না, আবার একদম যে ভিতরে ফাঁপা এটাও না। কচুর কাণ্ডটা যারা দেখছো প্র্যাকটিক্যাল লাইফে, কচু দেখবা মানে খুব শক্ত না, আবার একদম যে পাতলা ধানের মতো নরম এমনও না। তো এগুলোকে বলে অর্ধবায়বীয় কাণ্ড। এই অর্ধবায়বীয় কাণ্ড ওইটা থেকে যদি তুমি রাখো, অর্ধবায়বীয় মানে কি? একটু সেমি সলিড, মানে হালকা নরম আবার হালকা শক্ত এরকম। তো এগুলোকে বলে বায়বীয় কাণ্ড। যেমন কচুতে আমরা এটার মাধ্যমে করতে পারি। কচু মুকুল, মুকুল দিয়ে ইস্টে হয় ছত্রাক। ইস্ট নামক ছত্রাকে মুকুল দিয়ে হয়, ওদের একটা মুকুল বের হয় ইস্টে। কি হয়? এই যে ইস্ট, ইস্টে দেখো, এটা ধরো ইস্ট, এই ইস্টের মাথা দিয়ে এরকম মুকুল বের হয়, এই মুকুলটা থেকে নতুন ছত্রাক হতে পারে। হ্যাঁ, পর্ণকাণ্ড দ্বারা ফণিমনসা, ফণিমনসার পর্ণকাণ্ড চিনছো? পর্ণকাণ্ড কোনটা জানো? এরকম ভাগ ভাগ করে থাকে না, ক্যাকটাস দেখছো না? এই যে ফণিমনসা দেখবা এরকম এরকম থাকে, এরকম থাকে, এরপরে আবার এইরকম, আবার এইরকম, এইরকম, এরকম থাকে না ক্যাকটাস গুলো? একটু এরকম কেমন জানি, হ্যাঁ, খন্ড খন্ড করা। এই এক একটা অংশকে বলা হয়, ধরো এই এক একটা অংশকে কি বলে? পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড, ঠিক আছে, এটাকে বলে। তাহলে এই যে একটা অংশ, তুমি যদি একটা ক্যাকটাস বা ফণিমনসার একটা অংশকে নিয়ে লাগায় রাখো, এখান থেকে নতুন ক্যাকটাস হতে পারবে। ওকে, ডান। এরপর আসো, এগুলা থেকে তোমাদের তেমন আসে না কয়েকটা জিনিস। যেমন কৃত্রিম ভাবে যদি আমরা প্রজনন করতে চাই, কৃত্রিম, তাহলে সেখানে দেখো কি কি আছে? কাটিং বা স্লিপ, জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, আপেল, কমলা লেবু, এগুলো কি কাটিং? মানে মনে করো তুমি একটা অংশ কাটলা লেবু বা গোলাপের, এগুলাতে, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, এটা আমি 1 স্টার দিয়ে দেই। হ্যাঁ, এগুলো থেকে তেমন আসে না। আসে ওই যে এর আগে যেগুলো পড়ছি, এই যে মূল, কাণ্ড দ্বারা কোনটা হয়, এগুলা দিয়ে কি কি হয়, এগুলো আসে না আগেরগুলা। এটা অনেক লেস ইম্পর্টেন্ট, 1 স্টার দিয়ে রাখলাম। যে জবা, আখ, গোলাপ, এদের কি কাটিং? মানে একটা অংশ কেটে মাটিতে পুঁতে রাখবা, ওখান থেকে শিকড় গজায়, এটা উঠে যাবে। দাবা কলম, লেবু জুই, লেজ। দাবা কলম কি? ধরো একটা উদ্ভিদের একটা কাণ্ডটারে তুমি মাটির নিচে চাপা দিয়ে, কাণ্ডটারে ধরো একটা উদ্ভিদ, এটার কাণ্ডটারে তুমি এমনি মাটির নিচে চাপা দিয়ে রাখলা, এখান থেকে আস্তে আস্তে ওই কাণ্ডটা থেকে একটা বা একটা ডালটাকে মাটিতে চাপা দিলা, ওই ডাল থেকে আস্তে আস্তে মূল গজায়, ওইটা থেকে নতুন উদ্ভিদ হইতে পারে। তো এগুলো হচ্ছে কৃত্রিম, মানে আমি কৃত্রিম ভাবে আমি ঘটাইতেছি। জোর কলম, জোর কলম কি? একটা উদ্ভিদের সাথে আরেকটা উদ্ভিদের জোড়া লাগানো, উদ্ভিদের সাথে আরেকটা উদ্ভিদকে জোড়া লাগানো, জোর কলম বলে এটাকে। কি বলে? জোর কলম। তার মানে আমি এইখানে একটা আছে, ধরো এখানে একটা জিনিস আছে, তো এইটাকে আমি কি করলাম? ওর সাথে জোড়া লাগাবো, মানে একটা উদ্ভিদ ধরো এটা, এইটাকে আমি আরেকটা উদ্ভিদের ডাল এনে এটার সাথে জোড়া লাগাইছি। তো এই যে যেটা গোড়া, এই যে কাণ্ডটা যেটা গোড়া, এটাকে বলে স্টক। আর আমি আরেকটা উদ্ভিদের ডাল এনে আমি এটার সাথে জোড়া লাগাই দিছি, এটারে বলে সায়ন। সায়ন এবং স্টক, এই যে দুইটারে জোড়া লাগালাম, দুইটা কিন্তু ভিন্ন উদ্ভিদ। এই গোড়াটা একটা আলাদা উদ্ভিদ, আর এই যে উপরের অংশটা, এটা আর একটা উদ্ভিদের ডাল এনে আমি ওর সাথে জোড়া লাগাই দিছি। এই যে স্টক আর সায়নকে জোড়া লাগাইছো, এটারে বলে জোড়া কলম, মানে জোর কলম বলে এটাকে। জোর মানে জোর করছি, ঠিক আছে, মানে জোড়া বাঁধাইছি। তো এই যে সায়ন আর স্টক, ওকে, এই দুইটা শব্দ মাথায় রাখবে, এগুলা আছে। তো কি বলছে? উদ্ভিদে ফল আর ফুল নির্ভর করে কার উপরে? সায়নের উপরে। মানে কি? এই যে তোমার উপরের অংশটা কেমন, এইটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে যে অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে, মানে সায়নটা কি, এটার উপরে নির্ভর করতেছে, রাইট? আচ্ছা, গেল এটা। এবার আসো গুটি কলম। আসো, গুটি কলম কি বলছে? গুটি কলম লেবু, আম প্রভৃতি বা গোলাপ, গন্ধরাজ, এগুলার ক্ষেত্রে ফুলের গাছে গুটি কলম তৈরি করা যায়। গুটি
কলম। গুটি কলমে আমরা কি করব, ধরো একটা ডালে ওইখানে গোবর বা মাটি টাটি দিয়ে ওই জায়গাটায়, এই যে দেখো এই যে এখানে ধরো একটা ডালের মধ্যে এরকম প্যাঁচে মাটি টাটি দিয়ে একটা গুটি বানায় রাখছি, উপর থেকে পানিও দিতেছি। এবার আস্তে আস্তে হবে কি, এইটা থেকেই নতুন মূল গজায় যাবে, ওটাই বড় হইতে থাকবে। পরবর্তীতে ওটাকে কেটে তুমি আরেক মাটিতে লাগাই দাও। তো এই যে আমি একটা উদ্ভিদের মধ্যেই আমি এরকম মাটি টাটি দিয়ে ওইখানে একটা গুটি দিয়ে আমি একটা নতুন উদ্ভিদ তৈরি করার চেষ্টা করতেছি, এই প্রক্রিয়াটাকে আমরা বলি কি গুটি কলম। তো এটা লেবু, আম, গোলাপ এদের ক্ষেত্রে হয়। জাস্ট এগুলোর প্রক্রিয়াগুলো আসলে এভাবে আসে না, গুটি কলম কিভাবে হয়, দাবা কলম, আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম। আর মেইনলি আসে উদাহরণটা একটু এই হাইয়েস্ট আসতে পারে, বাট এখন পর্যন্ত কোনো মেডিকেলে এগুলো তেমন আসে নাই, সো এটা নিয়ে টেনশন নিবা না। আচ্ছা, এই যে কুড়িটা একটু আসে, এই যে চোখ কলম, মনে রাখবা চোখ কলম আর জোর কলম, ওই যে সায়ন আর স্টক পড়াইলাম, এই দুইটা একটু কমন কম্পারেটিভলি। তো এই যে চোখ কলম মানে আমরা এখানে একটা ছুরি দিয়ে চোখের মতো আকৃতি এরকম করি, টি আকারের একটা ইয়ে করি, ওইটা থেকে আমরা মুকুল বানায় নতুন উদ্ভিদ করা হয়। এই যে চোখ কলমের মেইন ব্যাপার হচ্ছে ভাইয়া কুল, বড়ই, গোলাপ। ঠিক আছে, ওকে, বড়ই এবং গোলাপ, এই যে এই দুইটা উদাহরণ মাথায় রাখবা। বড়ই, গোলাপে এদের দিয়ে আমরা চোখ কলম এটা করতে পারি। তাহলে চোখ কলমের উদাহরণ কি? একটাই কথা ভাই, চোখ কলমের উদাহরণ কি? উদাহরণের বাইরে কিছুই না ভাইয়া, কুল আর হচ্ছে গোলাপ, কুল এবং গোলাপ। ঠিক আছে, ওকে। এখন আসো মাইক্রোপ্রোপাগেশন কি বলছে। তাহলে আমাদের এই তথ্যটা জানলেই হবে যে কোনটা দিয়ে কি, কুড়িটা কি, চোখ কলমের কি বলছে। মাইক্রোপ্রোপাগেশন কি জিনিস? মাইক্রো ওয়ার্ডটা বুঝো, মাইক্রো মানে কি ছোট, প্রোপাগেশন মানে বাড়তেছে, প্রোপাগেশন মানে কি বাড়তেছে, বড় হচ্ছে। সো মাইক্রো ছোট জিনিস থেকে যখন এটা বড় হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলি মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন, অতি ক্ষুদ্র একটু টিস্যু থেকে অসংখ্য চারা সৃষ্টি করা যায় বলেই এই পদ্ধতির নাম দেয়া হয়েছে কি মাইক্রো প্রোপাগেশন। এই পদ্ধতির নাম কি দিছে? মাইক্রো প্রোপাগেশন। ওকে, মাইক্রো প্রোপাগেশন ডান। আচ্ছা, তো এবার দেখো আমাদের এই জায়গায় কি বলছে, পার্থেনোজেনেসিস। আচ্ছা, এই যে নতুন একটা টপিক, পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস মানে কি? নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হবে এবং বীজও হয়ে যাবে, নিষেক হবে না। পার্থেনোজেনেসিস ব্যাপারটা পুরোটা আলাদা একটা জগৎ, যে আমার নিষেক ছাড়াই এখানে সবকিছু হবে, নিষেক ছাড়া। তো নিষেক ছাড়াই আমার ভ্রূণ হবে, তারপর এটা থেকে কি হবে? বীজও হবে। এটাকে আমরা বলি পার্থেনোজেনেসিস। আচ্ছা, যেমন বলা হচ্ছে দেখো, হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে। আমি হরমোন দিছি, হরমোন দিয়ে এমন সিস্টেম করলাম যেখানে নিষেক হবে না, শুক্রাণু ডিম্বাণুর এসব লাগবে না, অটোমেটিক এখান থেকে ফল হবে, বীজ হবে। তো এটাকে আমরা বলি পার্থেনোকার্পি। যেমন লেবু, কমলা লেবু, এই যে লেবুর জাত, এরা মেইনলি পার্থেনোকার্পিক ফল। তাহলে লেবু কি? পার্থেনোকার্পিক, মানে তুমি এটা হরমোন দিয়ে নিষেক ছাড়াই করানো যায়, লেবু তৈরি করা যায়। এখন এই পার্থেনোজেনেসিস দুই রকমের হতে পারে, খেয়াল করো। একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর একটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। মানে কি ভাই, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কি? দেখো, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস হচ্ছে যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হলেও তা নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণে পরিণত হয়। মানে নর্মালি যে আমাদের ডিম্বাণুটা তৈরি হয় না, হ্যাপ্লয়েড ডিম্বাণু কি হ্যাপ্লয়েড, ওই হ্যাপ্লয়েড ডিম্বাণুটাই সরাসরি ভ্রূণ হয়ে যাবে, নিষেক হবে না। এই ঘটনাটাকে আমরা কি বলি? হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। কারণ একটা হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে ভ্রূণ হয়ে যাচ্ছে, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে এটার উদাহরণ কি? সলেনাম নিগ্রাম, অর্কিস মাকুলেটা। তাহলে এটার আমরা মনে রাখি হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস না, হস মানে কি? হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, অর্কিস মাকুলাটা, সলেনাম নিগ্রাম। ওকে, বুঝা গেল? হস মনে রাখো।
এখন আসো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কি ভাইয়া? ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হচ্ছে ওই যে ডিম্বাণুটা নর্মালি কি হয়, হ্যাপ্লয়েড ডিম্বাণু। আর এমন হইলো যে ডিম্বাণুটাই ডিপ্লয়েড হয়েছে। ডিম্বাণু যখন তৈরি হয়েছে, এমন একটা ঘটনা যে ডিম্বাণুটা তৈরি হওয়ার সময় ওইখানে মায়োসিস না হয়ে মাইটোসিস হয়েছিল, যার জন্য ডিম্বাণুটা কি হয়েছে, ডিপ্লয়েড ডিম্বাণু। ডিম্বাণুটা কি, সেটা একটা ব্যতিক্রমী ব্যাপার। সো ডিম্বাণুটাই ডিপ্লয়েড হয়ে গেছে। এই যে ডিপ্লয়েড ডিম্বাণু, খেয়াল করো, এই ডিপ্লয়েড ডিম্বাণু যদি পরবর্তীতে ভ্রূণ হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে হ্যাপ্লয়েড ডিম্বাণু ভ্রূণে হলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড ডিম্বাণু ভ্রূণ হয়ে গেলে। এখন ডিপ্লয়েড ডিম্বাণু কেন হবে? কারণ ভাইয়া যদি এমন ঘটে যে মায়োসিসের জায়গায় ভুলে মাইটোসিস হয়ে গেছে, তখন ডিম্বাণুটা ডিপ্লয়েড হয়ে যাবে। তো ডিম্বাণু ডিপ্লয়েড থেকে যদি ভ্রূণ হয়, সেখান থেকে এটাকে আমরা বলি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এটার উদাহরণ দেখো, পার্থেনিয়াম আর্জেন্টেটাম, ট্যারাক্সাকাম অ্যালবিডাম। তাহলে এটা কি ডিপিটি, এটা কি ডিপিটি, ডিপিটি, ঠিক আছে, ডিপিটি। রাইট, দেখো ডিপিটি, ট্যারাক্সাকাম অ্যালবিডাম, পার্থেনিয়াম আর্জেন্টেটাম, এটা আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এখন আসো অ্যান্ড্রোজেনেসিস, একটা কথা বলছে, এটা কি? এগুলো আসে, প্রচুর আসে প্রশ্নে। দেখো অ্যান্ড্রোজেনেসিস মানে কি? এতক্ষণ দেখলাম এগুলো ডিম্বাণু থেকে। ধরো এমন হইলে অ্যান্ড্রো ব্যাপারটা পুরুষদের সাথে যায়, অ্যান্ড্রো। তাহলে ধরো একটা শুক্রাণু যদি তোমার ইয়েতে পরিণত হয়, কিসে পরিণত হয়? একটা শুক্রাণু যদি তোমার সরাসরি ভ্রূণে পরিণত হয়, তাহলে তাকে কি বলবে? একটা শুক্রাণু যদি সরাসরি ভ্রূণে পরিণত হয়, তাহলে তাকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। একটা শুক্রাণু সরাসরি ভ্রূণে পরিণত হলে অ্যান্ড্রোজেনেসিস। তাহলে এটা কাদের দেখা যায়? তামাক, নিকোটিয়ানা ট্যাবাকাম। এটা মনে রাখবা। এই যে আমরা বলি না, এটা কিভাবে মনে রাখবা? অ্যান্ড্রোজেনেসিস তামাক। ছেলেরা কি হয় সাধারণত এই বাংলাদেশে, ছেলেরা, কত ছেলে, এরা কি করে? তামাক সেবন করে, বা ওই যে সিগারেট নেয়। খারাপ, খুবই খারাপ, মানে এটা নেওয়াই উচিত না। তো এই যে তার মানে অ্যান্ড্রো, এটা কারা নেয়? মানে পুরুষরাই তো তোমার তামাক এগুলা নেয়। সো অ্যান্ড্রোজেনেসিসের উদাহরণ কি? তামাক, মানে নিকোটিয়ানা। আর বৈজ্ঞানিক নাম দেখলেও বুঝবা, নিকোটিয়ানা ট্যাবাকাম, টোবাকো, তামাক দেখলেই বোঝা যায়। সো এটা এইভাবে মনে রাখতে পারবা যে ছেলেরাই তামাক নেয় সাধারণত, এই যে বাংলাদেশে আমরা দেখি। সো অ্যান্ড্রোজেনেসিসের উদাহরণ হচ্ছে তামাক। ওকে, বুঝা গেল? ওকে, ফাইন। এবার আসো তাহলে এরপরে এইখান থেকে যদি আমরা একটু যাই, এগুলা তোমাদের কিছু লাগবে না। এবার আসো অ্যাপোস্পোরি, এই নামগুলো আসে, এদের উদাহরণগুলো আসে, সংজ্ঞাগুলোও আসে। অ্যাপোস্পোরি, দেখো অ্যাপোস্পোরি কি? দেহকোষ থেকে এই যে একটা ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে, যেমন ডিম্বক ত্বক, নিউসেলাস, হ্যাঁ, ডিপ্লয়েড ভ্রূণথলি সৃষ্টি হতে পারে। ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোস্পোরি বলে। কি বলে? অ্যাপোস্পোরি বলে। তাহলে কি বলছে? ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে আমার অ্যাপোস্পোরি। হ্যাঁ, ওকে। ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট, ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই ভ্রূণ হলে এটা অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরির উদাহরণ কি? মনে রাখবা, হাইরাসিয়াম। হাইরাসিয়াম, তাহলে হাইরাসিয়াম কি? অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরির উদাহরণ হাইরাসিয়াম। ওকে, ফাইন। এরপরে আসো এইখানে অ্যাপোগেমির উদাহরণটা মনে রাখো। অ্যাপোগেমি কি বলছে? ডিম্বাণু ছাড়া অন্য কোষ থেকে। এতক্ষণ অ্যাপোস্পোরিতে কি ছিল? যে ডিম্বাণু, ডিপ্লয়েড ডিম্বাণু থেকে ভ্রূণ হইতেছে। আর এইখানে কি বলছে? ডিম্বাণু বাদ, ডিম্বাণু ছাড়া অন্য যে কোনো কোষ, যেমন সহকারী, প্রতিপাদ, এদের থেকে যদি ভ্রূণ হয়, এটাকে বলে অ্যাপোগেমি। তার মানে ডিম্বাণুর এনে বাদই দিয়েছে। অ্যাপোগেমিতে ডিম্বাণু ছাড়া অন্য যে কোনো কোষ থেকে যদি ভ্রূণ হয়, এটাকে অ্যাপোগেমি বলে। যেমন অ্যালিয়াম কি? পেঁয়াজে এই ব্যাপারটা হয় যে এখানে ডিম্বাণু ছাড়াই অন্য কোষগুলো থেকে ভ্রূণ হয়, মানে সহকারী, প্রতিপাদ থেকে ভ্রূণ হয়। তাহলে আমাকে মনে রাখতে হবে কি? অ্যাপোগেমি, অ্যালিয়াম। গ্যামি,
ইলিয়াম। তাহলে গ্যামির সাথে কি, গ্যামি হলে ইলিয়াম, গামাল, জামাল, এমন মনে রাখো, গামাল না জামাল মনে রাখো। তাহলে এল এল এলিয়াম, ঠিক আছে, এলিয়াল। আর গ্যাম গ্যামেট, গ্যামি, গ্যামির উদাহরণ এল, এলিয়াম এলিয়ামের উদাহরণ। এখন এই যে নিষেক ছাড়াই এত কিছু ঘটতেছে, হ্যাঁ, বিভিন্ন ভ্রূণ তৈরি হতেছে নিষেক ছাড়াই, এই যে অ্যাপোগ্যামি, অ্যাপোস্পোরি। এখানে দেখো একটা কথা বলছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি কি বলছে? ডিম্বক ত্বক সংজ্ঞাটা দেখুন, বা নিউসেলাসের যে কোনো কোষ থেকে ভ্রূণথলি গঠন ছাড়াই, ভ্রূণথলি গঠন ছাড়াই কি বলছে, ডিম্বক ত্বক বা নিউসেলাসের কোনো একটা থেকে ভ্রূণ তৈরি হয়ে যাবে। কি অদ্ভুত বলতে, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে ভ্রূণ থলি হবে না। কি হবে না? থলি হবে না। এগুলাতে যেমন থলি ছিল, ভ্রূণ থলি ছিল, তাহলে তোমাকে যখন বলবে ভ্রূণথলি ছাড়াই, ভ্রূণথলি ছাড়াই কোনো থলিমলি হবে না, একটা কোষ নিউসেলাস, ওই যে ভিতরে যে কোষ, ওই কোষ থেকেই সরাসরি ডিম্বাণু তৈরি হবে, তাহলে ওটাকে আমরা বলি অ্যাডভেন্টেটিভ। এই ঘটনাটাকে আমরা কি বলি? অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। কি বলা হয়? অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এইদিকে কি বলছে দেখো, অ্যাগামোস্পার্মি, এটা তো আমরা অলরেডি বললাম। এইদিকে সিউডোগ্যামি। আচ্ছা, সিউডোগ্যামি কি বলছে? অ্যাগামোস্পার্মির জন্য যদি পরাগায়ন প্রয়োজন হয়, এটাকে আমরা বলি সিউডোগ্যামি। অ্যাগামোস্পার্মির জন্য যদি পরাগায়নের প্রয়োজন হয়, ধরো অ্যাগামোস্পার্মি, এটার জন্য এখন পরাগায়ন লাগতেছে, এখান থেকে এটা এটা লাগতেছে, এটাকে আমরা কি বলবো? সিউডোগ্যামি। ওকে, দ্যাটস ইট। অ্যাগামোস্পার্মি, সিউডোগ্যামি। অ্যাগামোস্পার্মির জন্য পরাগায়ন লাগলে সিউডোগ্যামি, এই তথ্যটুকুই। আচ্ছা, এইখান থেকে এগুলার কিছু না, এখান থেকে একটা সংজ্ঞা তোমাদের লাগবে, আমি দেখাই। এই যে এটা লাগবে, এই যে কৃত্রিম প্রজননের, এই যে দেখো কৃত্রিম প্রজননের একটা ধাপে কি হয়, ওদের পুষ্প থেকে, ফুল থেকে এই যে পুংকেশরটাকে সরায় ফেলে, হ্যাঁ, যেন স্বনিষেক না হয়, স্বপরাগায়ন না হয়, এজন্য কি করে, ওই যে কৃত্রিম প্রজননের টাইমে পুংকেশরটাকে সরায় ফেলে। এই যে পুংকেশরকে সরায় ফেলা, এটাকে বলে ইমাস্কুলেশন। মানে মনে রাখবা, ইমাস্কুলেশন, মাস্কুলার মানে কি বলে, মাস্কুলিন জেন্ডার, পুরুষ পুরুষ, তাই না, মাস্কুলিন। ইমাস্কুলেশন, সরায় ফেলতেছি আমি এখান থেকে, তাহলে এটা কি, তার মানে আমি মাস্কুলার মানে পুরুষ কোনো একটা অংশকে সরাচ্ছি, পুংকেশরকে সরাচ্ছি। তো এই কথাটাই বলছে পুংকেশরে। ওকে, বুঝে গেল? সো দ্যাটস দ্য থিং। এটা হয়ে গেল, এগুলা তো তোমাদের আর কিছু নাই এখান থেকে, হ্যাঁ, এখান থেকে কিছু নাই। রোগ প্রতিরোধী জাত তৈরি, বিআরআরআই উদ্ভাবিত মুক্তা, গাজী, মোহিনী, এগুলা, ঠিক আছে, মোহিনী, এগুলো হচ্ছে রোগ প্রতিরোধী জাত। এগুলা তোমাদের কয়েকটা, মানে কি কি তৈরি হয়েছে, যেমন এই যে বিআরআরআই, দেখো বিআরআরআই উদ্ভাবিত কি ধান, কি কি ধান আছে, চান্দিনা, বিরিশাইল, ইরিশাইল, এগুলা। এরপরে হচ্ছে তোমাদের আর কি লাগবে, এটা লাগবে না, এসব লাগবে না, ভুল দরকার নাই। বিআরআরআই মানে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অনুযায়ী কি কি। আচ্ছা, এইখানে এটা মনে রাখবা, ইন্দোনেশিয়ার পেটা ধান, তাইওয়ানের ডিজি উজেন, হ্যাঁ, তাইওয়ানের ডিজি উজেন ধানের কম্বিনেশনে নতুন একটা ধান তৈরি করা হয়, এটাকে বলা হয় ইরি আট। কি বলা হয়? ইরি আট, এতটুকু জানবা, ঠিক আছে, ইরি আট। আর ইরি পাঁচে কি, পেটা ধানের সাথে টঙ্কাই ধান, এটা মিলে আমার কি তৈরি করে, ইরি পাঁচ। এই ফলন টলন লাগবে না, ফলন লাগবে না, হ্যাঁ, ফলন দরকার নাই, ফলন আমাদের দরকার নাই ওগুলা, ঠিক আছে, এই জিনিসটুকুই লাগবে। তাহলে ইরি আট, ইরি পাঁচ কি দিয়ে গঠিত হয় সেগুলো আমাদের লাগবে, যে একটা হচ্ছে তোমার পেটা ধান এবং হচ্ছে ডিজি উজেন, আর ইরি পাঁচের ক্ষেত্রে বলছে কি, পেটা ধান এবং তোমার হচ্ছে টঙ্কাই ধান, এই দুইটা মিলে আমার এটা হচ্ছে। তো এই পয়েন্টগুলাই আমাদের এখানে লাগবে, এগুলাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো যেগুলো বললাম। সো এর বাইরে এগুলো থেকে ওভাবে দেয় না, তাও দিতেও পারে, এজন্য একটু শিখায় রাখলাম, যে বলে রাখলাম যে এগুলো একটু পড়ে যাবা, এর বাইরে কিছু লাগবে না ইনশাল্লাহ। ওকে, সো দ্যাটস দ্য থিং। আশা করি সবাই বুঝতে পারছো পুরো ব্যাপারটাকে, তোমরা এখন ক্লিয়ার হতে পারছো। ওকে, সো ডান, আজকের মতো এতটুকু। তোমাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারো, বলো।
ভাইয়া মেইন পড়াগুলা কি জানো? আমি তোমাদের একবার সাম আপ করে দিই। মেইন পড়াগুলা কি? পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট, ওই যে শুরুর দিকে প্রথমে যেগুলো পড়াইছি, প্রথম 1 ঘন্টা, আজকের ক্লাসে প্রথম 1 ঘন্টা পুরাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে ডিম্বকের প্রকার ভেদগুলা আসে, উদাহরণগুলা। ওই যে একটা ছক পড়াইলাম না, নিষেকের আগে পরে, আগে কি ছিল, নিষেকের পরে ওটা কিসে পরিণত হয়, কোনটা কিসে পরিণত হয়। তারপরে হচ্ছে তোমার ইয়েটা, যে কোনো উদাহরণগুলা, উদাহরণের মধ্যে আরো স্পেশাল কোনটা, যে আমরা পড়লাম অঙ্গজ প্রজনন, মূল দ্বারা কোনটা হয়, কাণ্ড দ্বারা কোনটা হয়, পাতা দ্বারা কোনটা, শাখার দ্বারা কোনটা, অর্ধবায়বীয় কাণ্ড, এটা ওটা, এই উদাহরণগুলো থেকে অনেক আসে। আর তোমার এই যে লাস্টে পার্থেনোজেনেসিসের যেগুলো পড়াইলাম, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, এদের উদাহরণ, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, মানে এই যে সংজ্ঞাগুলা, আমি বলছি যে এইটা থেকে এটা মেইন একটা জিনিস মাথায় রাখবা, কোনটাতে কি বলছে ওইটা মাথায় রাখবা, যে এইটা থেকে এটা হলে এটা, এটা থেকে এটা হলে এটা। অ্যাপোগ্যামি কোনটারে বলে, অ্যাপোস্পোরি কোনটারে বলে, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে কি বলছে। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে বলছে খালি ভ্রূণথলি গঠন হবে না। আচ্ছা, এইটা মাথায় রাখো। অ্যাপোস্পোরিতে কি বলছে, যে ডিপ্লয়েড ডিম্বাণু থেকে ভ্রূণ হবে, ডিপ্লয়েড ডিম্বাণু থেকে। আচ্ছা, অ্যাপোগ্যামিতে কি বলছে? অ্যাপোগ্যামিতে বলছে যে ভাই এই জায়গায় ডিম্বাণু বাদে অন্য কোনো কোষ, মনে কর প্রতিপাদ্য সহকারী কোষ থেকে ভ্রূণ হবে। তাহলে এই যে স্পেশাল ওয়ার্ডটা, এই জিনিসটা দিয়েই তুমি সংজ্ঞা মনে রাখতে পারবা, আর উদাহরণটা একটু মুখস্থ রাখবা। এগুলাই কমনলি আসে, এর বাইরে তোমাদের তেমন কিছু লাগবে না। সো ইনশাল্লাহ ভাইয়ের সাথে এতটুকু শেষ। এইচএসসির আগে ফার্স্ট টাইমারদের জন্য তোমাদের, সেকেন্ড টাইমারদের আমাদের তারপরেও চলতে থাকবে সেকেন্ড টাইমারদের ক্লাস, সব কিছু। আল্লাহ হাফেজ। ওকে, টাটা।